ভাবুন, মাটি থেকে প্রায় 30 থেকে 42,000 ফুট ওপর দিয়ে ঘন্টায় প্রায় 550 মাইল গতিতে উড়ে চলেছে একটা যন্ত্র। একটু এদিক থেকে ওদিক হলেই কয়েকশো মানুষ মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে যাবে। বিমান যাত্রায় কতটা সাবধানতা, কতটা নজরদারি, কতটা রক্ষণাবেক্ষণ প্রয়োজন সেটা আমার বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেটা কি আদৌ হচ্ছে? এটা একজন প্রাক্তন ইনসাইডার ছাড়া কেই বা বলতে পারবে। তাই এই অনুষ্ঠানে আজ সরাসরি কথা বলবো প্রাক্তন চিফ ম্যানেজার ফ্লাইট সেফটির সঙ্গে, যিনি 1-2 বছর নয়, দীর্ঘ 18 বছর এয়ার ইন্ডিয়ায় কাজ করেছেন। আজ এই অনুষ্ঠানে আমার প্রথম প্রশ্ন। আহমেদাবাদ বিপর্যয়ের পর এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ও পরিষেবা নিয়ে দেশ জুড়ে ক্ষোভ। 274টা প্রাণ চলে যাওয়ার পর প্রকাশ্যে রক্ষণাবেক্ষণ নিয়ে যাত্রীদের অসন্তোষ। টিকিটের দাম এত চড়া, তাহলে নিরাপত্তা নিয়ে সমঝোতা কেন? দ্বিতীয় প্রশ্ন। ডিজিসিএ থেকে বিসিএস, বিমানের নিরাপত্তায় নজরদারির দায়িত্বপ্রাপ্ত একাধিক সরকারি সংস্থার শূন্য পদ 37 থেকে 53%। সব থেকে বড় প্রশ্ন, তাহলে নজরদারিটা করবে কি? তৃতীয় প্রশ্ন। শূন্য পদ থেকে নজরদারির অভাব, ট্রেন দুর্ঘটনার সময় ওঠা বহু প্রশ্ন আবার ফিরল আহমেদাবাদ বিমান বিপর্যয়ও। সরকারি বেসরকারি দুই ক্ষেত্রেই নিরাপত্তার হাল এই রকম হলে কাকে ভরসা করবে মানুষ? চতুর্থ প্রশ্ন। খিদিরপুরে এক রাতে পুড়ে ছাই 1300 দোকান। দেরিতে আসে দমকল, ফোন ধরেনি থানাও। সরব ব্যবসায়ীরা। ক্ষোভ মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণের ঘোষণা নিয়েও। সরকারি নজরদারির অভাবেই কি বারবার যৌতুগৃহ কলকাতা? তবে শুরুতেই দেখাবো আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে। একেবারে স্পষ্ট প্রশ্ন, দেখুন। কান ধরছি যে জীবনে আর আমি এয়ার ইন্ডিয়া ইউজ করব না। 12 জুন দুপুর 1:38 আহমেদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার। ভারতের বিমান পরিবহনের ইতিহাসে এই সময় লেখা থাকবে কালো দিন হিসেবে। কার দোষে এত বড় বিপর্যয় ঘটল? এতগুলো মৃত্যুর জন্য কে দায়ী? এইসব প্রশ্ন যখন জোরালো হচ্ছে, সেই আবহে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে সামনে আসছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। তিক্ত অভিজ্ঞতার ঝুলি উপর করছেন এয়ার ইন্ডিয়ার যাত্রীরা। যেমন জলপাইগুড়ির বাসিন্দা শঙ্কর ভট্টাচার্য। অসমের একটি নুন প্রস্তুতকারক সংস্থায় কর্মরত তিনি। কাজের সূত্রে হামেশাই যাতায়াত করতে হয় গুজরাটে। তার দাবি, সাম্প্রতিককালে এয়ার ইন্ডিয়ার বিমানে চড়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে। যখন হাওয়াটা কম আসে, এসিটা উপরে যে সুইচটা আছে কাজ করছে না, সিট বেল্ট আমার লাগছেই না। টাটা এটাকে কিভাবে মেনটেন করছে না করছে কেউই আমরা জানি না। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার মাত্র 5 দিন আগেও এয়ার ইন্ডিয়ার বিমানে আহমেদাবাদ আসেন তিনি। তার সেদিনের অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না। 8 তারিখে এসছি এয়ার ইন্ডিয়াতে দিল্লি থেকে। যখন টেক আপ করলো, টেক আপ করার সময় তো আমরা সবাই জানি যখন মেঘে বাড়ি খায় একটু হলো কাঁপে, কিন্তু সেদিনকার এত অস্বাভাবিকভাবে কাঁপছে প্লেন, তখন সবাই আমরা ভয় পেয়ে গেছি। আর আমি তো আমার ঠাকুরকে ডাকছি, আমি কোম্পানিকে বলে দিয়েছি যে দেখুন আমি কিন্তু আর এয়ার ইন্ডিয়াতে ট্রাভেল করব না। অবশ্য শুধু এই বাঙালি নন, এয়ার ইন্ডিয়ার বিমানের হাল নিয়ে মুখ খুলেছেন আরও অনেকে। বৃহস্পতিবার বিপর্যয়ের পর সোশ্যাল মিডিয়ায় আকাশ বৎস নামে এক যাত্রী দাবি করেন আহমেদাবাদ থেকে ওড়ার ঘণ্টা 2 আগে তিনি ওই বিমানেই ছিলেন। বিমানে নানা অব্যবস্থার অভিযোগ তোলেন তিনি। It's a Dreamliner 787. See, I'm sweating like hell. And we are here for the last 15 minutes. Nothing happening. Remote isn't working. Nothing is working. অতীতে ড্রিমলাইনার 7878 বিমানে চড়া যাত্রীদের অভিযোগ, তখনও অভাব ছিল রক্ষণাবেক্ষণের। বোয়িং 787-8 ড্রিমলাইনার বলে যেটাকে, আমি সেই বিমানে করেই দিল্লি থেকে মেলবোর্ন এসেছিলাম। খুবই মেইনটেনেন্সের অভাব ছিল এই এয়ারলাইনের কর্তৃপক্ষ থেকে। আর এখানেই প্রশ্ন উঠছে, যখন শয়ে শয়ে মানুষের জীবন জড়িয়ে রয়েছে, সেখানে রক্ষণাবেক্ষণের এরকম খামতির অভিযোগ বারবার কেন উঠবে? মানুষ তো চড়া দামে টিকিট কেটে বিমানে ওঠেন, কিন্তু উড়ান সংস্থার কাছে কি তাদের জীবনের কোনো মূল্যই নেই? অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, আহমেদাবাদ। দেখুন, এই অনুষ্ঠান আমি যাকে দিয়ে শুরু করব, 2006 থেকে 2024 দীর্ঘ 18 বছর তিনি এয়ার ইন্ডিয়া শুধু পাইলট নন, ডেপুটি জেনারেল ম্যানেজার ফ্লাইট সেফটি, সেখান থেকে চিফ ম্যানেজার ফ্লাইট সেফটি হয়েছেন ক্যাপ্টেন নন্দিতা হালদার। ক্যাপ্টেন হালদার,
দেখুন, এটা আমি বুঝি যে যারা এই মুহূর্তে সংস্থায় চাকরি করেন তারা এই নিয়ে প্রকাশ্যে তাদের নিঃসন্দেহে চাকরির শর্ত হিসেবে বাইরে মুখ খুলতে পারেন না, কিন্তু ধরুন আপনি 18 বছর এয়ার ইন্ডিয়া শুধু চাকরি করেছেন তাই নয়, টাটারা নেয়ার পর দু বছর চাকরি করেছেন গত বছর অবধি। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, এবং সেটা প্রাক্তন চিফ ম্যানেজার ফ্লাইট সেফটির কাছে তো বটেই, যে যাত্রী সুরক্ষা কোথাও কি কম্প্রোমাইজড হচ্ছে? তার কারণ এটা শুধুমাত্রই দুর্ঘটনায় নয়, দুর্ঘটনার একটা আগ্নেয়গিরির বিস্ফোরণের মতো তার আগের বহু ফুটেজ, পরের বহু অভিযোগ এমনভাবে সামনে এলো, স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই দুর্ঘটনায় অ্যাটলিস্ট যাত্রী সুরক্ষা কম্প্রোমাইজড হচ্ছে কি না এই প্রশ্নটা দীর্ঘদিন ধরে হয়তো তোলার সময় এসে গেছিল। আপনার নিজের কি মনে হয়? এটা আমার নিজস্ব মতামত, প্লাস আমি যা দেখে এসেছি কোম্পানির ভেতরে থেকে, সেটা হচ্ছে যে আমরা যখন একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন ছিলাম, আমাদের কাছে হয়তো ফান্ডের অভাব ছিল, কিন্তু কখনোই এক্সপিরিয়েন্স, নলেজ, ট্রেনিং এইসবের অভাব হয়নি। যখন টাটা এই ম্যানেজমেন্টে টেক ওভার করে, ওদের কাছে খুব একটা এক্সপিরিয়েন্স নেই একটা এভিয়েশন কোম্পানি চালানোর। ওকে, তো কিন্তু তার আগে তারা একটা বিমান সংস্থা এবং বাণিজ্যিকভাবে সফল বিমান সংস্থা বিস্তারা চালাচ্ছিল। বাণিজ্যিকভাবে সফল, আমরা তো আর লাকিলি ওখানে কোনো এরকম ক্যাটাস্ট্রফিক ঘটনা ঘটেনি, তাই আমরা ভেতরে ঢুকিনি। হয়তো আজকেও যদি আমাদের এই দুর্ঘটনাটা না ঘটতো, আমরা হয়তো এইসব কথা ওঠাতাম না। যেহেতু উঠেছে, তখন টেকনিক্যাল ফেলিয়ার হয়েছে নাকি হিউম্যান ফ্যাক্টরের জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, এইটার পিছনের কারণগুলো খতিয়ে দেখা দরকার যে কেন হয়েছে। 1985 এয়ার ইন্ডিয়ার লাস্ট আমি এখানে একবার আপনাকে থামাবো। যে দুটো ফ্যাক্টর আপনি বলছেন, হিউম্যান এরার এবং টেকনিক্যাল কোনো বিরাট ল্যাপস, দুটোর ক্ষেত্রেই কিন্তু একেবারে ওতপ্রোতভাবে যুক্ত হচ্ছে মেনটেনেন্স। তার কারণ হিউম্যান এরার তখনই হতে পারে যখন আপনাদের পাইলটের ভাষায় ফ্যাটিক ফ্যাক্টর যদি এমন মানে ক্লান্ত থাকলেন, ঠিক যেটা রেল বা অন্যান্য যে কোনো গণপরিবহনের ক্ষেত্রে, যে সেইখানে অভিজ্ঞ পাইলটও তার স্নায়ু ধরে রাখতে পারছেন না বা ভুল করে ফেলছেন অতিরিক্ত বেশিক্ষণ কাজ করার জন্য। আপনি একদম কারেক্ট পয়েন্টে এসছেন। হ্যাঁ, যে কি এনভায়রনমেন্টে পাইলটরা বা অন্য কোনো কর্মীরা কাজ করছে, সেই এনভায়রনমেন্টটা কি কন্ডিউসিভ, পলিসি ম্যানেজমেন্ট পলিসিজ কি কন্ডিউসিভ, লোকে ভেতরে স্ট্রেসড না তো, ভেতরে অসন্তুষ্ট না তো, ডিসকন্টেন্ট না তো। যদি আমি প্রত্যেকটা সময় একটা ডিসকন্টেন্ট নিয়ে আমি কাজ করতে থাকি, আমার কাজ, আর আপনি বুঝতেই পারছেন যে একটা সামান্য মিসক্যালকুলেশন বা মিসজাজমেন্ট এখানে কত লোকের প্রাণ নিয়ে চলে যাবে। তো এই ডিসকন্টেন্ট, ডিসস্যাটিসফ্যাকশন থেকে একটু আলাদা করে রাখতে হবে। আমার এই টাটা এয়ার ইন্ডিয়া নেওয়ার পরে যেটা আমরা দেখেছি, ফার্স্ট থিং হচ্ছে যে ভেতরে নিজস্ব ভেতরে অনেক ফ্যাকশনস আছে, সেগমেন্টস আছে। কিছু লোক এসছেন যারা এয়ার এশিয়া থেকে এসছে, কিছু লোক এসছে যারা ভিস্তারা থেকে এসছে, স্পাইস জেট থেকে খুব বেশিভাবে ইন্ডাকশন হয়েছে। কে বসবে এখন কর্তৃপক্ষের জায়গায়, কে চালাবে এয়ারলাইনটা, কে বসবে টপ পজিশনে? যে বসতে চাইছে তার কি আদৌ, বা যে বসে আছে তার কি আদৌ সেই এক্সপিরিয়েন্সটা আছে এত ভাস্ট, ভ্যারিড, এত মাল্টি ফ্লিটের এত বড় একটা এয়ারলাইনকে রান করা? কেন কি খালি আমি এখানে ডেভিলস অ্যাডভোকেট, আমি শুধু ফিগারে আসছি। ধরুন আর্থিক বছর 23 এয়ার ইন্ডিয়ার লস ছিল 11,387 কোটি টাকা। আমি পরের ফাইন্যান্সিয়াল ইয়ার 24-এ দেখছি সেই লসটা 50%-এরও বেশি কমে 11,387 থেকে কমে 4,444-এ এসে দাঁড়ালো। অর্থাৎ এটা দুর্ধর্ষ টার্ন অ্যারাউন্ড। কিন্তু এইখানে আমার যাত্রীর তরফ থেকে প্রশ্ন, যে কোথাও কি এইখানে এই বিরাট লাভ করতে গিয়ে, এই বিপুল লাভ করতে গিয়ে, এই বিপুল ক্ষতি অনেকটা মানে মেকআপ করতে গিয়ে সেফটি এবং মেনটেনেন্স কম্প্রোমাইজড হলো? আপনি ইনসাইডার হিসেবে, আপনি তো 2 বছর কাজ করেছেন অধিগ্রহণের পর। টার্ন অ্যারাউন্ডটা তো হলো, কিন্তু
টার্ন অ্যারাউন্ডটা সাকসেস হতো যদি আজকে এই বড় মেজর দুর্ঘটনাটা না হতো। কেন কি এই দুর্ঘটনাটা হওয়ার পর আমরা সেফটি হিসাবে একটা এয়ারলাইন রেকর্ড হিসাবে 25 বছর পিছনে চলে গেছি বা 30 বছর পিছনে চলে গেছি। কেন কি এইটা একটা মেজর অ্যাক্সিডেন্ট, মানে সব লোকে তো মানে এয়ারক্রাফট লস হয়েছে, লোকে প্রাণ হারিয়েছে, প্লাস গ্রাউন্ডে লোকে প্রাণ হারিয়েছে। তো এই যে আমি লাভটা করলাম তাতে আমার কিন্তু খুব একটা লাভ হলো না। কিন্তু আপনি বলুন লাভটা করতে গিয়ে আমি কি আমার বেসিক ভ্যালুজ সেফটি অ্যান্ড সিকিউরিটি কম্প্রোমাইজ করেছি কিছুটা? আমি যেটা এখানে ভেতরে দেখে এসেছি যে ভীষণই আন্ডার কোয়ালিফাইড লোকজনদের বসানো হয়েছে, যাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স ছিল আর্স্টওয়াইল এয়ার ইন্ডিয়া আর ইন্ডিয়ান এয়ারলাইন্সের যারা মানে ম্যানেজমেন্ট ছিল, ওদেরকে রাতারাতি সরানো হয়েছে ফর নো রিজন। এত ডিসগ্রান্টলমেন্ট ওদের প্রতি কেন জানি না, সরিয়ে নিজের পছন্দসই লোকজনদের বসানো হয়েছে। আমরা যে এত বারবার বলি আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ভারত, তাহলে টাটা ম্যানেজমেন্ট বা টাটা ট্রাস্ট বোর্ড বাইরের থেকে কেন সিইও নিয়ে এসছে, বাইরের থেকে কেন হেড অফ সেফটি সিকিউরিটি অ্যান্ড কোয়ালিটি নিয়ে এসছে? আপনি একটা মারাত্মক কথা বললেন যে প্রশিক্ষিত, কোথাও কি আপনি বলতে চাইছেন যে প্রশিক্ষিত লোকজনদের বদলে এখন সম্পূর্ণ অন্য প্রেক্ষিতে দুটো পরিভাষা খুব চলছে, যোগ্য অযোগ্য, মানে যোগ্যদের বদলে অযোগ্য লোকেদের বসানো হয়েছে? দেখুন, আমাদের এয়ার ইন্ডিয়ার যিনি সিইও এখন, ওনার পাস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে একটা স্কুট এয়ারলাইন্সের সিইও ছিলেন উনি, সিঙ্গাপুর বেস। 24টা এয়ারক্রাফট সারাদিন ফ্লাই করে আবার সেই জায়গায় চলে আসতো। আমরা একটা সাবকন্টিনেন্ট, আপনি বলছেন এয়ার ইন্ডিয়া বা ইন্ডিয়ান এয়ারলাইন্সের তুলনায় খুব মানে তার একটা পোর্শন না, এটা রিজিওনাল পার্ট না। এক্স্যাক্টলি। যে এখন অপারেশনসের হেড হয়ে বসে আছেন, উনি জীবনে ওয়াইড বডি বা ডাবল আইল এয়ারক্রাফট ফ্লাই করেননি। উনি আজকে আপনি আমাকে এই জন্যই ডেকেছেন কেন কি আমি পাইলটের পরিপ্রেক্ষিতে কথা বলতে পারি, ওই জায়গাটা আমি এক্সপিরিয়েন্স করে এসেছি। ফ্লাইং স্ট্রেস ফ্যাটিগ কী হয় আমি এক্সপিরিয়েন্স করে এসেছি। আপনি যাত্রী হিসাবে যদি ট্রাভেল করেন একদিন, আপনি দেখবেন টায়ার্ড হয়ে যাচ্ছেন। একটা পাইলট যদি দিনের পর দিন সেই কাজটা করছে, দিনে 3টে ল্যান্ডিং করছে, 4টে ল্যান্ডিং করছে, তার মধ্যে স্ট্রেস ব্যাপারটা বা টায়ার্ডনেস ব্যাপার, ফ্যাটিক ব্যাপারটা অন্য লেভেলে আসে। আরেকটা পাইলট যদি দিনের পর দিন বিভিন্ন টাইম জোন ক্রস করে যাচ্ছে, আসছে, চলে আসছে, আবার যাচ্ছে, চলে আসছে, তার লেভেল অফ স্ট্রেস অ্যান্ড ফ্যাটিকটা আবার অন্য একটা লেভেলে। তো আমাকে ওই সবগুলো এক্সপিরিয়েন্স করে আসতে হবে বোঝার জন্য যে আমার সামনের লোকটা কি আন্ডারগো করছে, তারপরেই আমি এখানে যোগ করব এইটা মনিটর করার দায়িত্ব কিন্তু একই সঙ্গে ডিজিসি এর। আমি এখানে আসব, কিন্তু তার আগে দ্রুত একবার দেখব, আবার বলছি সাধারণ মানুষ, হ্যাঁ তারা এই শহরের বিশিষ্ট, কিন্তু সাধারণ যাত্রী হিসেবে তারা যখন ফ্লাইটে চড়ছেন তাদের প্রথম পছন্দ যে এয়ার ইন্ডিয়া বা ইন্ডিয়ান এয়ারলাইন্স ছিল, সেখান থেকে তাদের নানা অভিযোগ এবং অনেক সময় তারা তাদের পছন্দ বদলাতে বাধ্য হয়েছেন। আমি দ্রুত এরম কয়েকজনের বক্তব্য নিয়ে আবার এই আলোচনায় ফিরব। এয়ার ইন্ডিয়ার মধ্যে কেমন একটা ম্যাড়মেড়ে ভাব গত 5 বছর ধরেই ক্রমাগত বাড়ছিল। এয়ার ইন্ডিয়ার থেকে মানুষ একটা সেফ এয়ারলাইন সিস্টেম আশা করেছিল, আমার মনে হয় আমরা এখনো সেটা পাইনি। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা কেড়ে নিয়েছে 274টা প্রাণ। দেশ জুড়ে অসংখ্য পরিবারে এখনো স্বজন হারানোর হাহাকার, আর সেই সঙ্গে বেরিয়ে আসছে উড়ান সংস্থার বিরুদ্ধে জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভও। जो तुम कंपटीशन देते हो, अभी 240 लोग थे, तो उसमें 240 लोग 1 करोड़ रुपए दे रहे हो आप लोग, तो उससे बेटर है कि प्लेन को अच्छा बना दो। এই শহরের যে বিশিষ্টরা নিয়মিত বিমানে হিল্লি দিল্লি করেন, তারাও এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ। যেমন চিকিৎসক অভিজিৎ চৌধুরী গত মাসে এয়ার ইন্ডিয়ার এই ড্রিম লাইনারে চেপেই নেদারল্যান্ডস পাড়ি দিয়েছিলেন। এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে তার। এয়ার ইন্ডিয়াতে যাওয়াটা ভারতীয় সত্তার থেকে বেশ কিছুটা, আর কিছুটা একটু সস্তায় যাওয়া যায় সেই জন্য, কিন্তু আপনি যদি সামগ্রিকভাবে কমফর্টের কথা বলেন অথবা অন্যান্য সুযোগ সুবিধার কথা বলেন, তো সেই জায়গাটায় কিন্তু আমরা বেশ কিছুটা পিছিয়ে ছিলাম এবং এখনো আছি। এয়ার ইন্ডিয়ার সার্ভিস কিন্তু ক্রমাগত এবং এয়ারক্রাফটগুলো ক্রমাগত মনে হচ্ছিল কেমন যেন একটা দৈন্য দশার মধ্যে দিয়ে যাচ্ছে। সিটগুলো যতটা রিক্লাইন করে, যতটা সিটগুলোকে মোবিলিটি আনা যায় সেগুলোর ক্ষেত্রে
খাওয়া দাওয়ার ক্ষেত্রে তো থাকেই, খাওয়া দাওয়ার ক্ষেত্রে ভীষণভাবে কেমন জানি একটা ওই কিছু একটা দেওয়া হচ্ছে গোছের আর কি। বিভিন্ন কাজে প্রায় দেশে বিদেশে ঘুরতে হয় চিকিৎসক কুণাল সরকারকে। অসংখ্যবার এয়ার ইন্ডিয়ার বিমানে চড়েছেন। তার মুখেই শুনুন তার অভিজ্ঞতা, থোড়ি তিক্ত অভিজ্ঞতা। আমি দিল্লি টোকিও ফ্লাইট বুক করেছিলাম এয়ার ইন্ডিয়াতে। আমি ফ্লাইটটা বুক করেছি, কি মনে হলো আমি ভোর রাতে ফোন করে জিজ্ঞেস করছি যে ফ্লাইটের সম্বন্ধে কিছু একটা আমার কোয়েশ্চেন ছিল, আমি জিজ্ঞেস করছি। তারা হাসতে হাসতে আমাকে বলল যে গত 15 দিনের মধ্যে এই ফ্লাইটটা একবারও টেক অফ করেনি, আপনি দিল্লিতে আসুন, ইউ উইল বি বুকড ইনটু অ্যান অল্টারনেটিভ এয়ারলাইন। নাও দ্যাট ইজ আ রং অ্যাটিটিউড। চিকিৎসক অপূর্ব ঘোষের ডিসেম্বরে মেলবোর্নে যাওয়ার কথা মেয়ের কাছে। এয়ার ইন্ডিয়ার টিকিটও কাটা হয়ে গেছিল, কিন্তু আহমেদাবাদের পর আর এয়ার ইন্ডিয়ার উপর ভরসা করতে পারছেন না তিনি। এয়ার ইন্ডিয়ার সার্ভিস, প্রাইস সবই আমার খুব কমফোর্টেবল মনে হয়েছে। ইনফ্যাক্ট আমার 12ই ডিসেম্বর আমার টিকিট কাটা ছিল, যে দিল্লি টু মেলবোর্ন আমার টিকিট কাটা ছিল। সিঙ্গাপুর এয়ারলাইন্সে গেলাম, পাল্টাতে হয়েছে অ্যাট দ্য কস্ট অফ 1 লাখ এক্সট্রা। তো এয়ার ইন্ডিয়ার সবচেয়ে বড় সুবিধাটা ছিল এয়ার ইন্ডিয়া ইজ কোয়াইট চিপ, বাট তার মানে এই নয় যে চিপ অ্যাট দ্য কস্ট অফ সিকিউরিটিটা তোমাকে ঠিক রাখতেই হবে। চলতি বছরের মার্চ মাসে এই এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে সরব চিকিৎসক ও প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি দাবি করেন একই বোর্ডিং পাস 2 যাত্রীকে দেওয়া হয়, ফলে বসার জায়গা নিয়ে সমস্যা তৈরি হয়। পারলে আমাকে ডিভোর্ট করিয়ে দিত এরকম একটা সিচুয়েশন। তাই করতে করতে প্লেন তখন গড়ানো শুরু করে দিল। তখনও কিন্তু আমি কোনো বসার জায়গা পাইনি, গেট বন্ধ হয়ে গিয়েছিল, ফ্লাইট গড়াতে শুরু করে দিয়েছিল। কোনোভাবে সেদিনকে যদি একটা এমটি সিট না থাকতো, ফ্লাইটটা যে কি হতো, ফ্লাইটটা তো উঠতো কিনা, বা আমি কি অবস্থায় থাকতাম, বা কি সিচুয়েশন হতো, নোবডি নোস। এই হচ্ছে এয়ার ইন্ডিয়ার অবস্থা। কম সময়ে গন্তব্যে পৌঁছতেও বেশি টাকা দিয়ে বিমানের টিকিট কাটেন মানুষ, কিন্তু সেখানেও ব্যবস্থাপনা নিয়ে এত অভিযোগ কেন? এর দায় কি উড়ান সংস্থাগুলো এড়াতে পারে? সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। ক্যাপ্টেন হালদার, এবার আমি ফেটিক ফ্যাক্টর নিয়ে আসবো। এফডিটিএল যারা জানেন না, এতদিনে এই দুর্ঘটনার সুবাদে হয়তো জেনে গেছেন যে ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন, এটা তো মানে আমি বলছি ওভারভিউ করার দায়িত্ব ডিজিসিএর, অথচ সেখানে আপনি বলছেন যে পাইলটদের ক্লান্তি, তাদের ফেটিক ফ্যাক্টরের দিকে সেইভাবে নজর দেওয়া হচ্ছে না, অথবা সেটা কোথাও অবহেলিত হচ্ছে, যেটা যে কোনো যাত্রীর পার্সপেক্টিভ থেকে দেখলেও মারাত্মক। কারেক্ট। তো দেখুন, এফডিটিএল গাইডলাইন্সটা আমাদের ডিজিসিএ দেয়, যেটা কোম্পানিকে ফলো করতে হয়। কোম্পানির নিজস্ব চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে ওটাকে মনিটর করার জন্যে। আমি আপনাকে 2-3টা ছোটো ছোটো উদাহরণ দেবো। এই রিসেন্টলি একটা কেস আমি শুনতে পেয়েছিলাম যে 2টো পাইলট, তারা ফ্লাই করে এসছে আবুধাবি বম্বে কলকাতায় 3 ঘন্টা এয়ারপোর্টে বসেছে, নিয়ে তারপরে সে দিল্লিতে অ্যাজ আ প্যাসেঞ্জার ফেরত গেছে। মানে মোর দেন 16 আওয়ার্স অফ ডিউটি। আমি যদি এত সেফটি কনসার্ন হলো একটা সংস্থান হই, আমি এইরকম জিনিস প্ল্যান করব কেন? এই প্রায় দেড় মাস আগের ঘটনা, যে ওয়ার্ল্ড ওয়াইড লং হল ফ্লাইটের জন্য 10 আওয়ার্স ডিউটি টাইম, সেইটার জন্য এয়ার ইন্ডিয়া ডিজিসিএর কাছ থেকে 1 ঘন্টার এক্সটেনশন চেয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড যে জিনিসটা দিচ্ছে যে আমি 10 ঘন্টা ফ্লাই করার পরে, মানে এয়ারক্রাফট পার্ক করার পরে আমি তারপরে ফেটিগ হয়ে যাচ্ছি, একটা পাইলট আর ফ্লাই করবে না। আমি যদি একটা সেফটি ওরিয়েন্টেড ইনস্টিটিউশন হই, তাহলে আমি এক্সটেনশনটা ডিজিসিএর কাছ থেকে রিকোয়েস্ট করব কেন? আর যখন এই অ্যাক্সিডেন্টটা হয়েছে তারপরে আমি এই রিকোয়েস্টটা উঠিয়ে নিয়েছি ডিজিসিএর কাছ থেকে, তার মানে এটাই তো প্রুফ করছে যে আমি কিছু একটা ভুল করছিলাম, সেখান থেকে আমি এখন পিছনে সরিয়ে আসছি। এই জিনিস তার, এবং একজন পাইলট যার ওপর ওই 200 জন 250 জন 300 জন যাত্রীর দায়িত্ব, তার কতটা তার স্ট্রেস লেভেল এতে বাড়তে পারে। মানে আমি এই জন্য খটকাটা, ধরুন আজকে অনেকে বলছেন যে পাইলটের ভুল নেই তো, হিউম্যান এরার নেই তো, আমি বলছি ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল, তার এক্সপিরিয়েন্স হচ্ছে 8200 ঘন্টা ফ্লাই করার। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই একজন অনভিজ্ঞ ইন্টার্নরা তো আর প্লেন ফ্লাই করছেন না,
তো যিনি করছেন এত অভিজ্ঞ একজন পাইলট, তার ফেটিগ লেভেল যদি এই পর্যায়ে যায় তাহলে তো দুর্ঘটনা, আমি বলছি আজকে একটা দুর্ঘটনা হয়েছে বলে আমি আপনি স্টুডিওতে কথা বলছি, কিন্তু দুর্ঘটনা যে কোনো ফ্লাইটের ক্ষেত্রে হতে পারে। অ্যাবসলিউটলি হতে পারে। এবার ক্যাপ্টেন সাবরওয়াল খালি এই যে ঘন্টাটা আপনি বললেন এটা হচ্ছে ওনার অন টাইপ, ওনার আরও বেশি এক্সপিরিয়েন্স আছে। উনি একজন লাইন ট্রেনিং ক্যাপ্টেন, ওনার এগেনস্টে কোনো নেগেটিভ ফিডব্যাক নেই। উনি ট্রেনিং ক্যাপ্টেন যদি হয় তার মানে উনি প্রফিসিয়েন্সি চেক বছরের পর বছর পার করে এসছেন, সে রুটিনলি এই কাজটা করছে। সে যদি আমরা তো জানি না কি হয়েছে, সাপোজ মানে গড ফরবিড যদি ওটা পাইলট এরর হয়েও থাকে, তাহলে এইটা ভীষণ দেখা ইম্পর্টেন্ট যে পাইলট এরর হওয়ার কেন হয়েছে, ওর পিছনের কারণগুলো কি। একদম আমাদের এয়ার ইন্ডিয়ার মানে যে আমি কেন বলেছি যে ম্যানেজমেন্টটা ঠিক করে হয় না, কেন কি ওয়ার্ল্ড ওয়াইড এয়ারলাইনে যে স্ট্রাকচার হয় সেই স্ট্রাকচারটা অনেকটা ডাইলিউটেড এয়ার ইন্ডিয়ার মধ্যে। যে অপারেশনসের যিনি পোস্ট হোল্ডার আনসারেবল টু ডিজিসিএ, সে কিন্তু মানে সে অ্যাকাউন্টেবল ম্যানেজার, বাট উনি ডিসিশন মেকার না, ওনার মাথায় অন্য একজন আছে যে ডিসিশন নিচ্ছে, যিনি আবার অ্যাকাউন্টেবল নন। কারেক্ট। এই ভদ্রলোক যখন এয়ার এশিয়াতে ছিলেন তখন ওনাকে ডিজিসিএ সাসপেন্ড করেছিল ফর ভায়োলেটিং সেফটি নর্মস। যার এরকম রেকর্ড আছে, তাহলে কেন এয়ার ইন্ডিয়ায় সেরকম একজন লোককে নিয়ে এসছে? কস্ট কাটিং ইজ নট দ্য অনলি ওয়ে টু প্রফিট। ফ্লাইট সেফটি, আমি আপনার এই কথা থেকে আমার পরের রিপোর্টটা নেব যে কস্ট কাট করে প্রফিট তো হচ্ছে, কিন্তু তার জন্য একজন যাত্রী, যে কোনো যাত্রীর তার নিরাপত্তার প্রশ্নটা কি একেবারে কম্প্রোমাইজড হচ্ছে না, সেখানে আপোষ করা হচ্ছে না? আমরা জানি না এই বিপুল লাভ যেটার মধ্যে কোনো অন্যায় নেই, নিঃসন্দেহে একটা বেসরকারি সংস্থা, তারা তো লাভ করতেই চাইবে। ইনফ্যাক্ট আমি বলে নেব যে এখানে এয়ার ইন্ডিয়ার তরফে যদি কোনো পাল্টা যুক্তি বক্তব্য থাকে সেটাও সমানভাবে এই অনুষ্ঠানে বা পরবর্তী রিপিটে আমি টেলিকাস্ট করব, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বক্তব্যটা পরিষ্কার, সেটা হচ্ছে মুনাফার পেছনে দৌড়তে গিয়ে কোথাও কি যাত্রী সুরক্ষা সেটার সঙ্গে আপোষ করা হচ্ছে? সব থেকে বড় কথা এটা, সব থেকে বড় প্রশ্ন এটা। আমার পরের প্রতিবেদন। একটা সময়ে এয়ার ইন্ডিয়া বললেই চোখের সামনে যে ছবিটা ভেসে উঠত তা হলো মহারাজা, এয়ার ইন্ডিয়ার ম্যাসকট। লাল পোশাক, লাল পাগড়ি, চওড়া গোঁফ, যা ছিল রাজকীয় পরিষেবার প্রতীক। কিন্তু সেই এয়ার ইন্ডিয়ার পরিষেবাই আজ গুচ্ছ গুচ্ছ প্রশ্নের মুখে। আর হবে নাই বা কেন? বৃহস্পতিবার আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিপর্যয়ে মৃত্যু হয়েছে 274টা মানুষের। 4 দিন যেতে না যেতে সোমবারই ফের বিভ্রাটের মুখে পড়ল দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান AI315। সকালে হংকং থেকে দিল্লি আসার কথা ছিল AI315-এর। সূত্রের খবর, মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। প্রায় 1.5 ঘন্টা আকাশে ওড়ার পর সেটিকে ফের হংকংয়েই অবতরণ করানো হয়। এর আগে মার্চ মাসে শিকাগো থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান AI126-এ 12টি শৌচাগারের মধ্যে 11টিতেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সেই বিমান বাতিল পর্যন্ত করতে হয়। যে এয়ার ইন্ডিয়া একসময় রাজকীয় পরিষেবার প্রতীক ছিল, তার আজ এই হাল কেন? Cost cutting, lack of supervision, bad management policy followed, no priority in maintenance, all these must be issues. সুতরাং inputs from all organizations, all departments নেওয়া হয় না, এবং যার ফলে হচ্ছে কি আজকে এয়ার ইন্ডিয়া 3 বছর হয়ে যাওয়াতে, মানে হয়ে কেটে যাওয়াতেও কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার পরিচালন ব্যবস্থা নিয়েও রয়েছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। দক্ষ মানুষদের সরিয়ে অযোগ্যদের নানা গুরুত্বপূর্ণ পদে আনা, মিনিমাম বিশ্রাম না দিয়ে কর্মীদের কাজ করানো, পাইলট এবং বিমানের কর্মীদের অমানবিকভাবে কাজ করানোর মতো অভিযোগও শোনা গেছে। একদম দেখা উচিত যে ওয়েদার আমাদের ডিজিসিএর যে এসওপি যেটা প্রত্যেক এয়ারলাইন অ্যাপ্রুভ করা, সেটা ফলো করেছে কিনা, ইভেন পাইলট এনাফ রেস্ট পেয়েছে কিনা। এয়ার ইন্ডিয়ার এই অবস্থার মাসুল গুনতে হচ্ছে যাত্রীদের, যারা স্বাচ্ছন্দ্যের কথা ভেবে চড়া দামে টিকিট কাটেন। প্রফেসর গো, আপনার কাছে জানতে চাইবো, আপনি যেহেতু 1 সপ্তাহ আগে প্যারিস থেকে দিল্লি এসেছেন ড্রিমলাইনারে, মেনটেনেন্স নিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা ঠিক কীরকম? 7 দিন আগেই তো আপনার সেই অভিজ্ঞতা হয়েছে। আমি আগেও চড়েছি 1 দশক আগে,
তখনকার চাইতে আমি ভেবেছিলাম টাটা অধিগ্রহণের পর অনেক বেশি উন্নতি হবে, তার বদলে এত বেশি অবনতি হয়েছে সে কল্পনা করা যায় না। পরিকাঠামো বলে কিছু নেই, বিশ্বাস করবেন না, যাবার সময় এবং আসার সময় কোনো সময় টিভি চলছিল না, অর্থাৎ আমরা জানি না কোথায় এখন যাচ্ছি, প্লেনটা কোথা দিয়ে উঠছে। তারপরে দেখলাম যে এই প্রথম একটা বিমান সংস্থায় আমি উঠলাম, যার ড্রিমলাইনারে, যেটা শুনলে অবাক হবেন যে কোনো বাটন নেই, কোনো বোতাম নেই যাতে আমি এয়ার হোস্টেসকে ডাকতে পারি। তো আমাকে ডাকতে হলো হেঁটে গিয়ে, এবং তারা এসে ভেতর থেকে আলো জ্বালালেন। তো এইরকম একটা অবস্থা আমি কোনো উন্নত দেশের বিমান সংস্থার কাছে আশা করি না। এবং এমনকি যাকে বলে মোবাইল চার্জ করার ব্যবস্থা নেই। মুনাফার দিকে নজর দিতে গিয়েই কি যাত্রী স্বাচ্ছন্দ্য এবং যাত্রী নিরাপত্তার মতো বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পেছনের সারিতে ঠেলে দেওয়া হচ্ছে? তারই ফলশ্রুতি কি আমেদাবাদের ঘটনা? জোরালো হচ্ছে সেই প্রশ্ন। পার্থপ্রতিম ঘোষ ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এই মুহূর্তে রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল ব্যারিস্টার জয়ন্ত মিত্র এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, নিঃসন্দেহে এয়ার ইন্ডিয়া বা ইন্ডিয়ান এয়ারলাইন্স আমাদের অনেকেরই একেবারে প্রথম পছন্দের বিমান পরিষেবা ছিল। তার কারণ হচ্ছে নিখাদ নস্টালজিয়া। ওই যে মহারাজার লোগোটা, সেটা কার্যত ভারতবর্ষের একটা স্বাধিকার স্বাভিমানের প্রতীক হয়ে গেছিল। আজকে ইদানিংকালে আমি শুনেছি আপনিও মানে এয়ার ইন্ডিয়াকে এড়িয়ে চলেন অভিজ্ঞতার ভিত্তিতে, ধাক্কা খেতে খেতে। মানে আমি বলছি ড্রিমলাইনার অনেকেরই স্বপ্নভঙ্গ করেছে। তো আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাটা আমি শুরুতেই একটু জানতে চাইব। দেখুন, আমি বছরে একবার বা দুবার করে আমি বাইরে যাই। আমার ছেলে থাকে নিউ ইয়র্কে, কাজে আমাকে ইন্টারন্যাশনাল ট্রাভেল করতেই হয়। আমি ইন্টারন্যাশনাল ট্রাভেল করি জেনারেলি এখন হয় এমিরেটস নয় কাতার, এরকম কোনো ফরেন এয়ারলাইন্সে। দুর্ভাগ্যবশত আমি এয়ার ইন্ডিয়া ব্যবহার করি না। তার কারণ হচ্ছে যে আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা সমস্ত বাইরে যান তাদের কাছ থেকে যা শুনেছি যে এয়ার ইন্ডিয়ার প্লেনে নানা রকম বিপত্তি হচ্ছে। কিরকম ধরনের? এই ধরুন শুনলাম যে একটা ফ্লাইটে এয়ার কন্ডিশন কাজ করছিল না, আর একটা কোনো ফ্লাইটেই শুনেছি টেলিভিশনটা, যেটা সিটের সামনে টেলিভিশন থাকে, সেটা কাজ করে না। তারপরে শুনলাম যে বাথরুম 4 ঘন্টা পরে বাথরুম ব্যবহার করা যায় না, বিকজ ইট বিকামস টোটালি আনইউজেবল। এইসব কাজ শুনে আমার এই ধারণা হয়েছে যে এয়ার ইন্ডিয়াতে কমফোর্টেবল জার্নি ট্রিপ হয় না। সেটা মনে করেই আমি আর এত পয়সা খরচা করে যাওয়া, এখন ফরেন ট্রাভেল ইজ এ ভেরি এক্সপেন্সিভ অ্যাফেয়ার, এবং অত টাকা পয়সা খরচা করে তারপরে যদি আমি দেখি আমাদের বেসিক কমফর্টগুলো যদি না পাই, তাহলে হোয়াটস দ্য পয়েন্ট ইন ট্রাভেলিং বাই দ্যাট কাইন্ড অফ এয়ারলাইন? কিপিং দ্যাট ইন মাইন্ড আমি এখন এয়ার ইন্ডিয়াতে যাওয়া ছেড়ে দিয়েছি। এটা দুর্ভাগ্যজনক ব্যাপার, এটা তো দুঃখজনক ব্যাপার, এখন মনে হচ্ছে এটা লজ্জাজনক ব্যাপার। আর আমরা যখন এয়ার ইন্ডিয়া বলি তখন মনে করি এটা একটা ন্যাশনাল এয়ারলাইন্স। যেমন আমি বলি লুফথানসা বলতে আমরা মিন করি জার্মান এয়ারলাইন্স, আমেরিকান এয়ারলাইন্স বলতে আমরা মনে করি ইউএস এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ বলতে আমরা মিন করি ব্রিটিশ এয়ারলাইন্স, অ্যালিটেলিয়া বলতে আমরা মিন করি এটা ইটালিয়ান এয়ারলাইন। তেমনি যখন বাইরের লোকরা শোনে এয়ার ইন্ডিয়াতে ট্রাভেল করছে তখন তারা মনে করে এটা ন্যাশনাল এয়ারলাইন। আর তারপরে টাটা এখন নিয়েছে, তারপরে আই এক্সপেক্টেড দ্যাট শুড বি সাম অ্যামাউন্ট অফ ইম্প্রুভমেন্ট। আর যদি প্লেনে উঠে যদি তাদের একটা সর্বক্ষণ ভয় থাকে যে প্লেনটা কীভাবে ঠিক জায়গায় পৌঁছবে কিনা, কখন পৌঁছবে তার কোনো ঠিক নেই, এটা যদি এই ভয়টা যদি থাকে, তাহলে হোয়াট দ্য পয়েন্ট ইন ট্রাভেলিং? এয়ার ট্রাভেলের কোনো মানেই হয় না। আর এই যে ঘটনাটা ঘটেছে আহমেদাবাদে, 230 জন লোক তো প্লেনের মারা গেল, আর প্লেনটা গিয়ে পড়লো একটা হস্টেলের ওপর, সেখানে 30 জন ডাক্তার মারা গেল। এর থেকে লজ্জাজনক দুঃখজনক ব্যাপার কি হতে পারে? আফটার দিস, ডু ইউ থিঙ্ক আই উইল রেকমেন্ড এয়ার ইন্ডিয়া টু এনিবডি? ডেফিনেটলি নট।
একদম। ব্যারিস্টার মিত্র, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক জানেন তো, এই ব্যারিস্টার মিত্র যেটা বলছিলেন এইটাই হচ্ছে বাস্তব অবস্থা, যে অনেকেই একই রুটে এমিরেটস কিংবা কাতার এয়ারলাইন্স ব্যবহার করছেন। তার কারণ হচ্ছে ওই যে আকাশবাজ যেদিন দুর্ঘটনাটা ঘটলো সেই দিন ওই ড্রিমলাইনারে যিনি দিল্লি থেকে আহমেদাবাদ পৌঁছেছিলেন একটা ভিডিও করেছিলেন, ভেবেছিলেন পরে কখনো পোস্ট করে কমপ্লেন করবেন। সেটা হচ্ছে শুধু ফ্লাইট এন্টারটেনমেন্ট বাদ দিন, ন্যূনতম যে পরিষেবার অংশ হিসেবে এসি সেইটা চলছে না, এবং যতজন যাত্রী ফ্লাইটে আছেন তারা দরদর করে ঘামছেন। আমি বলছি এইটা সুস্থ পরিষেবার কোনো উদাহরণ হতে পারে না। আমি এবার সরাসরি চলে যাব ক্যাপ্টেন সুমন্ত রায়চৌধুরীর কাছে। ক্যাপ্টেন রায়চৌধুরী, যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, দেখুন এই গোটা বিষয়টা এত সমালোচনা, এটা তো কোনো বিনামূল্যের বা স্বল্প মূল্যের কোনো দাতব্য পরিষেবা নয়। লোকে বিপুল গাঁটের কড়ি খরচ করে চড়া মূল্যে টিকিট কেটে এই বিমান পরিষেবা ব্যবহার করছে। আমার স্পষ্ট প্রশ্ন, প্রথম কথা, এত অভিযোগ থাকবে কেন? আর দুই হচ্ছে, এই দুর্ভাগ্যজনক ঘটনা এবং অফিসিয়ালি 174 জন মানুষ চলে যাওয়ার পর এটা নিয়ে হইচই হচ্ছে, কিন্তু বেসিকটা হচ্ছে যে এতগুলো সমালোচনার জায়গা থেকে যাচ্ছে এই পরিষেবা নিয়ে, সেটা এই দুর্ঘটনা কিন্তু কার্যত সামনে এনে দিল। মানবেন আপনি? অ্যাবসলিউটলি। আমি এটুকুন বলবো সুমন, আমার তো মনে হয় যে সরকারের আন্ডারে যখন এয়ার ইন্ডিয়া ছিল, হয়তো বেসিক কিছু কমপ্লেন্স ছিল সার্ভিস ওয়াইজ অর এনিথিং, বাট এই যে প্রবলেমসগুলো এখন টাটারা ফেস করছে উইথ এয়ার ইন্ডিয়া, এটা কোনোদিন এরকম ছিল না। কিন্তু আমরা কিন্তু উই ওয়ার ভেরি কন্টেন্টেড ইন ফ্লাইং আন্ডার দ্য গভর্নমেন্ট, কিন্তু দ্য মোমেন্ট ইট ওয়াজ হ্যান্ডেড ওভার টু দ্য টাটাস, 3 বছর হয়ে গেছে, দে হ্যাভ মেড এ মেস অফ ইট। আমি তো এয়ার এশিয়াতে ছিলাম, তখন এয়ার এশিয়াতে আমার যে জুনিয়র কলিগ নন্দিতা হালদার আছে, আমি একমত, ও যা বলেছে অ্যাবসলিউটলি আই অ্যাগ্রি উইথ হার। এবং যে পোর ম্যানেজমেন্ট অফ এয়ার ইন্ডিয়া এখন, it is because of the wrong choice of people that they have put up in the management. যারা অযোগ্য ছিল এয়ার এশিয়ার থেকে বা বিস্তার থেকে, তাদেরকে নিয়ে মাথায় বসানো হয়েছে, তার ফল তোমরা দেখতে পাচ্ছ। এবং কস্ট কাটিং এর জন্য কিনা জানি না whether they are taking shortcuts, বাট এইসব যেরকম হচ্ছে, এরকম আমরা তো কোনোদিন চিন্তা করতে পারতাম না যখন আমরা ফ্লাই করতাম আন্ডার দ্য গভর্নমেন্ট উইথ এয়ার ইন্ডিয়া অর ইন্ডিয়ান এয়ারলাইন্স। আমরা তো শুরু করেছিলাম ইন্ডিয়ান এয়ারলাইন্সের ঠিক, কিন্তু এই আফটার দ্য মার্জার 2007 এর পরে, আমি তো বলি ওটা মার্জার ছিল না, ওটা মার্ডার ছিল। বোথ এয়ারলাইন্স ওয়ার মার্ডার্ড অ্যান্ড মেড ইনটু ওয়ান। ইন্ডিয়ান এয়ারলাইন্স ওয়াজ প্রফিটেবল, এয়ার ইন্ডিয়া ওয়াজ ইন আ লস। তো ওই লসটাকে মেক আপ করার জন্য তখন একসঙ্গে করে দেওয়া হলো। ইট ওয়াজ এ ডিজাস্টার। আমরা তখন হাইলি অবজেকশন করেছিলাম আইসিপি এর তরফ থেকে, কিন্তু কেউ তখন আমাদের কথা শোনেনি। তখন দে ওয়ার ভেরি মাচ ইনটু দিস কনসেপ্ট অফ মেকিং ইট ওয়ান এয়ারলাইন। তারপরে হয়ে গেল 4টে এয়ারলাইন। এখন 4টে এয়ারলাইন মার্জ করতে গিয়ে এত হিমশিম খেয়ে যাচ্ছে। এটা কোনো এক্সাম্পল অফ এ সুস্থ এয়ারলাইন, এ প্রপারলি রান এয়ারলাইন? এখন তো আমি যা খবর পেয়েছি যে দ্য HR ইজ রানিং দিস এয়ারলাইন, ইট ইজ নট the other people are inconsequential in this airline. ক্যাপ্টেন রায়চৌধুরী, এইখানে আমার পরের প্রশ্ন থাকবে। আমি যাত্রী হিসেবে একটা জায়গায় আপনার সঙ্গে একমত, একটা জায়গায় দ্বিমত কোথায়? সেটা হচ্ছে, দেখুন যখন ইন্ডিয়ান এয়ারলাইন্স বা এয়ার ইন্ডিয়া ছিল, মানে আমি বলছি টাটারা নেয়নি, তখনও যাত্রী পরিষেবা নিয়ে বিশেষ করে শেষের দিকটা প্রচুর কমপ্লেন্স ছিল, এবং সেই বেসিক আদর্শগত প্রশ্ন যে সরকার বিমান চালানো সরকারের কাজ কিনা, আমি সেই বড় বিতর্কের দিকে যাচ্ছি না। আমি এইখানে আসতে চাইছি, ধরুন টাটারা যে পরিষেবাটা দিচ্ছিল সেটা নট আপ টু দ্য মার্ক, কিন্তু আমি বলছি প্রত্যেকটা ক্ষেত্রে ডিজিসিএ বা বিসিএএস এর একেবারে স্পেসিফিক রোল আছে, যে টাটা গোষ্ঠী বা যে কোনো প্রাইভেট পরিষেবা প্রদানকারী সংস্থা, তারা যে কাজগুলো আছে সেইগুলো যেগুলো মানুষের জীবনের সঙ্গে যুক্ত, এইভাবে যুক্ত যে একটু এদিক ওদিক হলে মানুষের জীবন চলে যাবে, একসঙ্গে এতজন মানুষের, তার ওপর তার নজরদারি করার কথা। আমি বলছি সেইখানে যদি আমরা নজর রাখি, তাহলে বিসিএএস এর শূন্য পদ হচ্ছে 35%, মানে 35% পদ শূন্য পড়ে রয়েছে, আর ডিজিসি এর 53% পদ শূন্য পড়ে রয়েছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া 17%, 17% পদ শূন্য পড়ে রয়েছে। আমি বলছি এর সরাসরি তো যাদের নজরদারি করার কথা, যাদের দেখভাল করার কথা, যাদের স্ট্রাকচারালি চেকস অ্যান্ড ব্যালেন্স বজায় রাখার কথা,
তারা তো এই এত শূন্য পদ নিয়ে কার্যত তাদের কাজ করছে না, সেইটাই কি লিড করছে এত বড় একটা দুর্ঘটনায় এবং এতজন মানুষ প্রাণ চলে যাওয়ায়? কি মনে হয় আপনার ক্যাপ্টেন রায়চৌধুরী? দেখো, ডিজিসিএ যেটা করার উচিত সেটা করছে না, বিসিএস যেটা করা উচিত সেটা দে আর নট ফুলফিলিং দেয়ার রোল। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেবো। I had applied for a flight inspector position with DGCA. আমাকে কোনো উত্তর তো দেয়নি। আমি পরে জানতে পারলাম যে আমার বয়স অনুপাতে they have not taken me or accepted me or taken me for consideration. ঠিক আছে, কিন্তু আমার অভিজ্ঞতা তো তারা লাগাতে পারতো। তারা তো এই যে ভ্যাকেন্সি গুলো আছে সেগুলো তো ফুলফিল করতে পারতো। আমাকে না নিয়েছে কোনো অসুবিধা নেই, কিন্তু অন্য লোকদের তো নিয়ে সেই ভ্যাকেন্ট পজিশন গুলো ফুলফিল করতে পারতো। আজকে যে এই যে এত গজিয়ে উঠেছে কনস্ট্রাকশন ইন এন্ড অ্যারাউন্ড এয়ারপোর্টস, হ্যাজ এনি অ্যাকশন বিন টেকেন? নো পলিসি হ্যাজ বিন ফর্মুলেটেড। কিছু কখনো কোনো হলে এয়ারপোর্ট অথরিটি অবস্ট্রাকশনের জন্য তারা অবজেক্ট করে, কিন্তু সে কেউ কর্ণপাত করে না। যার ফলে হয়েছে কি, এখন চারিপাশে এয়ারপোর্টে দেখবে সব কনস্ট্রাকশন গজিয়ে উঠেছে, which is very dangerous. But nobody bothers. Neither the central government, nor the state government, nor DGCA. কাকে আমি লিখে আমি ফেড আপ হয়ে গেছি, এখন লেখা বন্ধ করে দিয়েছি। সুতরাং এই গাফিলতি তো সব দিকেই আছে, এবং তার জন্য কি হচ্ছে, পরিষেবা এফেক্টেড হচ্ছে, এবং যাত্রীদের এই যে এত চড়া মূল্যতে টিকিট কেটে যেতে হচ্ছে, তারা তো জানে না যে তারা সুরক্ষিত কিনা। It's a very unsafe situation, environment of the civil aviation in this country. একদম, অনেক ধন্যবাদ ক্যাপ্টেন রায়চৌধুরী। আমি ঠিক এই জায়গাতেই আসতে চাইছিলাম যে নিরাপত্তার ক্ষেত্রে নিঃসন্দেহে বড় গাফিলতি এবং নজরদারির অভাব, এবং যেটা প্রতি মুহূর্তে বিমান যাত্রীদের তাদের একেবারে সুরক্ষার বিষয়টাকে আপোষের মধ্যে নিয়ে ফেলছে, সুরক্ষাটা অনিশ্চিত হয়ে যাচ্ছে। আমি ঠিক এই জায়গা থেকে এতগুলো শূন্য পদ, আমি বলছি নজরদারি করবে কে? যে সংস্থায় ভাবুন 53% কিংবা 37% শূন্য পদ রয়েছে, তাহলে সেইখানে তাদের নজরদারি তো খুব স্বাভাবিকভাবেই কারুর অনিচ্ছা সত্ত্বেও সেটা অবহেলিত হবে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। আমার পরের প্রতিবেদনে একেবারে পরিসংখ্যান দিয়ে আমি এটাই দেখাবো। দেখুন, কেন দুর্ঘটনা, কে দায়ী, কোথায় ত্রুটি, কোথায় গাফিলতি? আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান বিপর্যয়ে 274 জন মানুষের মৃত্যুর পর একদিকে যখন এই প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছে, তখন বিমানের রক্ষণাবেক্ষণ এবং পরিষেবা নিয়েও হাজারো প্রশ্ন উঠছে। প্রশ্ন শুধু উড়ান সংস্থাকে নিয়ে নয়, তাদের ওপর নজরদারির দায়িত্ব যাদের, তাদের নিয়েও রয়েছে। বিমানের সুরক্ষা, নিরাপত্তার মতো বিষয়গুলি দেখে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ এবং ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি বা বিসিএএস। সূত্রের খবর, নজরদারির দায়িত্বে থাকা এই সংস্থাগুলোতেই 37 থেকে 48% পদ শূন্য। বিমান চলাচলে সুরক্ষা সংক্রান্ত বিধি মানা হচ্ছে কিনা তা দেখে ডিজিসিএ। সূত্রের খবর, সেখানে প্রায় 48% পদ খালি, অর্থাৎ যত কর্মী থাকার সংখ্যা রয়েছেন তার প্রায় অর্ধেক। বিমান চলাচলে নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব যে সংস্থার কাঁধে, সে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি বা বিসিএসেও প্রায় 37% পদ খালি। প্রশ্ন উঠছে, সুরক্ষায় নজরদারির দায়িত্বে থাকা সংস্থাতেই যদি এই হাল হয়, তাহলে সুরক্ষার হাল কি হবে তা সহজেই অনুমেয়। এভাবে কি বিমানের যথাযথ রক্ষণাবেক্ষণ সম্ভব? এত এয়ারলাইন্স, এতগুলো এয়ারপোর্ট, তার মধ্যে কোনটা প্রাইভেট, কোনটা এয়ারপোর্ট অথরিটির এয়ারপোর্ট, এত সব মিলিয়ে ডিজিসি এর উপর নিঃসন্দেহে কাজের চাপ প্রচণ্ড বেড়ে গেছে। এই যে এভিয়েশন বুম যেটা হয়েছে, যে এত আমার এই যে রিজিওনাল কানেক্টিভিটি আরসিএস স্কিমে ছোট ছোট জায়গাতেও এখন এয়ারপোর্টগুলো চালু করে দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে কর্মী তো আরও দরকার। সম্প্রতি অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মহলও এই কর্মী সংকটের কথা মেনে নেন। লোকসভায় তিনি জানান, গত 31শে মার্চ পর্যন্ত ডিজিসিএতে অনুমোদিত 1692টি পদের মধ্যে 814টি পদ খালি ছিল। বিসিএএস বা ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির ক্ষেত্রে যেখানে অনুমোদিত পদের সংখ্যা 598, সেখানে 224টি পদ খালি ছিল। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে 25,730টি পদের মধ্যে শূন্য পদ ছিল 9,502। মোদি জমানায় নতুন বিমানবন্দর পেয়েছে দেশ, অনেক বিমানবন্দরে সংস্কার করা হয়েছে, কিন্তু নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টি যদি উপেক্ষিত থেকে যায়, সাধারণ মানুষের প্রাণেরই যদি মূল্য না থাকে, তাহলে বিমানবন্দরের সংখ্যা বাড়িয়ে কি খুব একটা লাভ আছে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। আবির দত্ত, এবিপি আনন্দ।
আমি ক্যাপ্টেন হালদারের কাছে আসবো। দেখুন, আগে একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড, তারা এই রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল। তারপর শোনা গেল, যদিও সেটা শেষ পর্যন্ত রূপায়িত হয়নি, একটা টার্কিশ কোম্পানির কথা শোনা গেল। তারপরে শেষ পর্যন্ত যে SIA ইঞ্জিনিয়ারিং বলে একটা সিঙ্গাপুর বেস সংস্থার সঙ্গে হাত মিলিয়ে বেঙ্গালুরুতে এই পরিষেবার হলো। আমি বলছি, কোথাও কি রক্ষণাবেক্ষণ এবং এই ইঞ্জিনিয়ারিং পরিষেবা এটাও মানে প্রশ্নের মুখে পড়লো না এত বড় দুর্ঘটনার পরে? ডেফিনেটলি পড়েছে আমার যেটা মনে হয়। প্রথমত AIESL ওটা পার্ট অফ এয়ার ইন্ডিয়াই ছিল একদম, যেটা যখন মার্জারের পরে ভেঙে ওটাকে একটা আলাদা কোম্পানি এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড ছিল। যখন এই এয়ারক্রাফটগুলো আমাদের এয়ার ইন্ডিয়া কোম্পানিতে ইন্ডাক্টেড হয়, ওরাই ট্রেন্ড ইঞ্জিনিয়ার, ওরাই সার্ভিসিং করতো, ওরাই মেজর চেকস করতো। ইনফ্যাক্ট যখন বিস্তারা ছিল বা অন্য অন্য এয়ারলাইন যারা ইন্ডিয়াতে আসে, ওদের সার্ভিসিংও AIESL করতো। টাটা ম্যানেজমেন্ট আসার পরে ওরা নিজস্ব একটা পুল তৈরি করা শুরু করলো, যেখান থেকে ওরা ইঞ্জিনিয়ারিং নিতে শুরু করলো, ইঞ্জিনিয়ারিংয়ের লোক নিতে শুরু করলো। স্পাইসজেটের মধ্যে খালি বোয়িং 737 আছে। আমরা যে এয়ারক্রাফটগুলো ওড়াই, এয়ার ইন্ডিয়া যে এয়ারক্রাফটগুলো ওড়ায়, আমার প্রাক্তন কোম্পানিতে যে এয়ারক্রাফটগুলো ওড়ানো হয়, সেই লোক ওখানে ছিল না। স্পাইসজেট থেকে যখন লোকে এসে এখানে কাজ করতে শুরু করলো, আর ওরা আস্তে আস্তে টার্কিশ টেকনিকের কাছে এখনও কন্ট্রাক্ট আছে কিছু, আস্তে আস্তে ওরা অন্য লোককে দিয়ে দিল। PM এর এয়ারক্রাফটও কিন্তু AIESL সার্ভিসিং করে। তো এইটা আমাদের এমপ্লয়ীদের বোঝার বাইরে ছিল যে কেন ওদের থেকে এই ইঞ্জিনিয়ারিং সার্ভিসটা নিয়ে নেওয়া হলো। এইবার যারা ইঞ্জিনিয়ারিং সার্ভিস করছে, যেরকম আহমেদাবাদে AIESL সার্ভিসিং করে না, ওখানে ওদের নিজস্ব লোকেরা সার্ভিসিং করে। এইটা একটু খতিয়ে দেখা দরকার যে এই যে লোকেরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসগুলো প্রোভাইড করছে এয়ার ইন্ডিয়ার মধ্যে, ওরা কি আদৌ ট্রেন্ড অন দোজ পার্টিকুলার এয়ারক্রাফট, ওদের কতটা এক্সপিরিয়েন্স আছে। আর যদি ওদের কম এক্সপিরিয়েন্স থাকে AIESL এর কাছে, তাহলে কি এই ম্যাচুরিটিটা এয়ার ইন্ডিয়া ম্যানেজমেন্টের কাছে নেই যে আমি একটা এক্সপিরিয়েন্স সংস্থা থেকে এত গুরুত্বপূর্ণ একটা কাজ নিয়ে আমি অন্য একটা ইনএক্সপিরিয়েন্স লোকের হাতে দিয়ে দেবো? একদম। ক্যাপ্টেন হালদার যে প্রশ্নটা বারবার তুলছেন, এবং এই প্রশ্নগুলো এত গুরুত্বপূর্ণ এই জন্য যে 18 বছর একটা সংস্থায় কাজ করার পর ক্যাপ্টেন হালদার এই প্রশ্নগুলো তুলছেন একেবারে বেসিকটা নিয়ে, যেটা কম্প্রোমাইজড হয়েছে বলে অনেকের আশঙ্কা। তার কারণ দুর্ঘটনার যে কারণটাই আলটিমেটলি এস্টাবলিশ হোক না কেন, দেখা যাবে সেটা হিউম্যান এরার হলে কিংবা মেনটেন্যান্সের অভাব হলে কিংবা একসঙ্গে দুটোই হলে, প্রত্যেকটা ক্ষেত্রে এই বেসিক জায়গাগুলো নিয়ে প্রশ্ন উঠবে। আমি এইখানে দ্রুত একবার আপনাদের সামনে রাখবো এই মুহূর্তে গুজরাটের পরিস্থিতি, তারপর একজন বাঙালি ডাক্তারবাবু যিনি ওখানে সেই মুহূর্তে দায়িত্বে ছিলেন, সরাসরি তার সঙ্গে কথা বলবো। কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো যে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি দেখুন। कब मिलेगी, कब तक मिल सकती है, कब तक मिल सकती है सर, बॉडी कब तक मिल सकती है? ভয়ঙ্কর বিমান বিপর্যয় কেড়ে নিয়েছে পরিজনদের, তারা আর ফিরবে না কোনোদিন। মৃতদেহটুকু আর মিলবে কিনা বুঝতে পারছেন না এই মানুষগুলো। যন্ত্রণা হতাশার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্ষোভ। অসুস্থ মাকে দেখতে 6 দিনের জন্য স্ত্রী সন্তানদের নিয়ে মুম্বাই এসেছিলেন, আর ফেরা হয়নি। আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্ত্রী সন্তান সহ প্রাণ হারিয়েছেন জাভেদ আলী। 4 দিন ধরে নানা জায়গায় চক্কর কাটছে তার পরিবার, কিন্তু জাভেদ আলীর দেহ মেলেনি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে গুজরাতের বিজেপি সরকারের প্রতি আস্থা হারাচ্ছেন তারা। गांधीनगर से रिपोर्ट आएगी, वो रिपोर्ट आएगी, इनके बाद ये रिपोर्ट करके ये देंगे, ऐसा है। गुजरात गवर्नमेंट से भी रिक्वेस्ट की है, सब इसके लिए कुछ एक्स्ट्रा डॉक्टर्स बुलाओ, पैनल बिठाओ। अगर वो नहीं बैठे तो हमको ऐसा लगता है कि महाराष्ट्र गवर्नमेंट से भी रिक्वेस्ट करना पड़ेगा हम लोगों को, कि महाराष्ट्र गवर्नमेंट को बोलेंगे भाई तुम इन्वॉल्व हो। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের 2 সদস্যকে। একদিকে বুক ফাটা কষ্ট, অন্যদিকে প্রিয়জনের দেহ এখনো হাতে না পাওয়া। রবিবার আহমেদাবাদের যুগ্ম পুলিশ কমিশনার অফ রিলিফ ও BJ মেডিকেল কলেজের অ্যাডিশনাল সুপারদের যৌথ সাংবাদিক বৈঠকে মৃতদেহ হাতে না পাওয়ায় ক্ষোভ উগরে দেন বিমান দুর্ঘটনায় নিহতের এই আত্মীয়। आज 4 दिन हो गए हैं, हमको बॉडी कितने दिन तक मिल सकती है वो हमको बताओ। मिलेगी नहीं मिलेगी, वो बोलते थे आज शाम तक मिल जाएगी सबको, तो हम कितनी देर रुके, कब मिलेगी, कब तक मिल सकती है, कब तक मिल सकती है सर?
बॉडी कब तक मिल सकती है? यहाँ से आपको फोन आएगा, उसके बाद ही आप आइए। नहीं, फोन कितने दिन तक चल सकती है प्रक्रिया, मैं ये पूछ रहा हूँ। अंडरस्टैंड द अमाउंट ऑफ द साइज ऑफ द सैंपल, एक एक चीज़ को बारीकी से जांच करने के लिए बहुत टाइम लगता है। हम लोग मेहनत कर रहे हैं, जब हम आपको बुलाएं तभी आप आइए। আমদাবাদের বিজে মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ শুধু জানিয়েছে দ্রুততার সঙ্গে দেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 119 लोगों का डीएनए मैच प्रक्रिया हो चुकी है, जिसमें से 76 लोगों को उनके रिलेटिव को वो उनका पार्थिव देह दिया गया है। डीएनए सैंपलिंग लिया जाता है, उसके बाद जीन सीक्वेंसिंग जैसे कॉम्प्लेक्स प्रक्रिया होती है। जैसे ही रिजल्ट हमारे पास आता है, हम इमीडिएटली फैमिली को कॉल करते हैं, कोशिश करते हैं जो नंबर उन्होंने सैंपल देते वक्त लिखा है। চিরতরে চলে গেছে প্রিয়জন, দেহ হাতে পেতে আর কত অপেক্ষা? শোক আর মানসিক যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে এই মানুষগুলোকে। অন্য মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আহমেদাবাদে প্রবাসী একজন বঙ্গ সন্তান ডক্টর অর্কদীপ মণ্ডল। আমি সরাসরি ডক্টর মণ্ডলের কাছে চলে যাব। আপনার কাছে যেটা জানতে চাইবো, আপনি আহমেদাবাদ সিটি হাসপাতালের সঙ্গে যুক্ত। এই ধরনের ধরুন যখন একটা বিপর্যয় হয়, আই উইটনেস যাদের আমরা বলি, একেবারে তারা হয়তো ভিকটিম নন, নিজের চোখের সামনে এই জিনিস দেখে দিনের পর দিন তাদের ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়। আপনি একজন চিকিৎসক হিসেবে বডি লিস্টিংয়ের দায়িত্বে ছিলেন সেই দিন সেই সময়। আমি বলছি এই দুঃস্বপ্ন আমি নিশ্চিত আপনাকেও তাড়া করে বেড়াচ্ছে। আমি বলছি সেই দিনের ঠিক কিভাবে এই ঘটনা আপনার সামনে এলো? নমস্কার। প্রথমেই বলবো, যখন ঘটনাটি প্রথম ঘটে, আমাদের যে গ্রুপটি আছে সেই গ্রুপে কিন্তু রেসিডেন্টদের গ্রুপে, আমি এমডি স্টুডেন্ট, তো এমডি স্টুডেন্টদের গ্রুপে কিন্তু একটি মেসেজ আসে যে এই ধরনের একটি ঘটনা ঘটে গেছে, তোমরা যেখানে আছো প্রত্যেকে ট্রমা সেন্টারে চলে আসো। তো আমরা প্রত্যেকেই ট্রমা সেন্টারের দিকে ধাবিত হই এবং সেখানে C7, C8 এবং D7 এরকম কিছু ওয়ার্ডে যারা ওখানকার স্টুডেন্ট, আমাদের ক্যান্টিনে যারা ওই মুহূর্তে লাঞ্চ টাইম চলছিল, তো লাঞ্চে যারা লাঞ্চ করছিল তারা কিন্তু ওই সময় যারা আক্রান্ত হয় তারা ওখানে ভর্তি ছিল। এর সাথে সাথে যারা ফ্লাইটে ছিলেন তাদেরও প্রথমে নিয়ে আসা হয়েছে, প্রথম ইমার্জেন্সি থেকে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে কাউকে ওয়ার্ডে, তাদের ট্রায়াজ করা হয়েছে প্রত্যেককে। আফটার তাদের ট্রায়াজের যে অনুসারে কিন্তু তাদেরকে কাউকে ওয়ার্ডে, কাউকে বা পোস্টমর্টম ঘরে শিফট করা হয়েছে। তো একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে বা একজন ডাক্তার হয়ে যখন আমার চোখের সামনে আমাদেরকেও তাদের প্র্যাকটিক্যাল ক্লাস তাদের সাথে থাকতে হয়েছে, তাদেরকে করাতে হয়েছে, তাদেরকে যখন আমরা আমাদের চোখের সামনে এইভাবে এত বড় একটি দুর্ঘটনার মধ্যে পড়তে দেখি এবং তাদেরকে ওয়ার্ডে আমাদের সামনে কারো হাত ফেটে গেছে, মাথা ফেটে গেছে বা পায়ে কাঁচের টুকরো ফুটে গেছে, শুধুমাত্র সেই সময় তারা লাঞ্চ করছিল, তারা কিন্তু বিমানে ছিল না, কিন্তু তাদেরকেও মানে আমি ভুল বললে আমার সংশোধন করে দেবেন ডক্টর মণ্ডল। অর্থাৎ মানে এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা হয়েছে, চিকিৎসক হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করছেন তা নয়, যে হোস্টেলের ছেলেদের সঙ্গে আপনাদের সখ্যতা, নিয়মিত যাতায়াত অথবা যোগাযোগ ছিল, তারা ক্যান্টিনে খাচ্ছিল, হঠাৎ রাতারাতি আকাশ থেকে একটা প্লেন ভেঙে পড়লো, একদম সরাসরি দেয়াল ভেদ করে সেই হোস্টেলে ঢুকলো এবং এতজন হতাহত হলেন। আমি বলছি এটার সঙ্গে তো একটা মানে আমি বলছি চিকিৎসকরা আমি জানি মানে তাদের নার্ভ অনেক স্ট্রং হয়, কিন্তু একটা ইমোশনাল কানেক্ট যাদের সঙ্গে, যাদের প্রায় প্রত্যেককে আপনি চেনেন, তারা যখন ওই রকম আহত অথবা প্রাণহীন অবস্থায় আপনার হাসপাতালে পৌঁছচ্ছে, আপনাকে বডি লিস্ট করতে হচ্ছে, সে তো ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা নিশ্চয়ই, মানে ইমোশনালিও নিশ্চয়ই সেটা যথেষ্ট ধাক্কা দেয়। ডক্টর মণ্ডল? একদম এটাতে প্রথম থেকেই কিন্তু মানে ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট তাদের সাথে প্রত্যেকের সাথেই ছিল এবং পরবর্তীকালে যখন তাদেরকে আমরা দেখি যে তারা একটু করে রিকভার করছে, তাদেরকে আমরা ডিসচার্জও করা হয় এখান থেকে, আমাদের হাসপাতাল থেকে 11 জনকে আমরা ডিসচার্জও করে দিই আমাদের হাসপাতালের তরফ থেকে। এবং যারা ডিসচার্জ হয়ে গেছে, যাদের একটু অসুবিধা বেশি ছিল, তাদেরকে এখানে কাছাকাছি আরও অনেক হাসপাতাল আছে বেশ নামকরা, তারা কিন্তু উইদাউট এনি কস্ট তারা কিন্তু সেই স্টুডেন্টদেরকে স্বাস্থ্য পরিষেবা দিতে সামর্থ্য হয়েছে এবং তারা নিজে থেকেই এগিয়ে এসছেন, লাইক জাইডাস হাসপাতাল বা কেডি হাসপাতাল, তারা কিন্তু নিজে থেকেই এগিয়ে এসছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন
এবং জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন, বিজে মেডিকেল কলেজ বা বিজে মেডিকেল কলেজের সিভিল হাসপাতালের প্রত্যেকটি রেসিডেন্ট, প্রত্যেকটি ডিপার্টমেন্ট ইন্টার ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশনের সাথে কিন্তু আমরা কাজ করেছি। এবং বিকেল 5টার পরে আমি আমার নিজের জন্য বলব, বিকেল 5টার পর 5টা থেকে 5:30টার পরে কিন্তু আমি যেখানে ডিএনএ স্যাম্পল কালেকশন হচ্ছিল, ব্লাড কালেকশন হচ্ছিল, সেখানে আমাদেরকে যেতে হয় এবং সেখানে আমাদের ডিপার্টমেন্ট, আমি কমিউনিটি মেডিসিনের পিজি স্টুডেন্ট, তো সেখানে আমাদের ডিপার্টমেন্টের সমস্ত স্টুডেন্টকে সেখানে আমরা ছিলাম এবং সেখানেই আমাদের বাকি কাজটা ছিল। আমার আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই ডিএনএ টেস্টিংয়ের সঙ্গেও আপনি এখন যুক্ত, তো এই যে এখন যে অভিযোগটা উঠছে সাধারণ মানুষ, বিশেষ করে যে আত্মীয় পরিজন সব ছেড়ে ওখানে এই রকম শোক সন্তপ্ত অবস্থায় যারা রয়েছেন, তাদের যে ডিএনএ টেস্টের রিপোর্ট দেরি হচ্ছে ইত্যাদি ইত্যাদি, তো এখন অনেকে তার প্রিয়জনের বডির কোনো চিহ্নই এখনও দেওয়া যায়নি, এইখানে সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা সেটা হচ্ছে যে অনেকে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এবং এফএসএল এবং এফএম ফরেন্সিক মেডিসিন দুটোকে হয়তো এক করে ফেলছেন। আমি সবাইকে অনুরোধ করব, দুটির মধ্যে একটি থিন লাইন আছে, পার্থক্য আছে। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এটা কিন্তু গভর্নমেন্ট অর্থাৎ কোনো একটি সরকারের হাতে আছে, সরকারের আন্ডারে আছে। তারা যতক্ষণে এই যে পুরোপুরি যে ব্লাড কালেকশন বা ডিএনএ ম্যাচিংয়ের যে পরীক্ষাটা এটা সম্পূর্ণ না করছেন, তারা কিন্তু রিপোর্ট আমাদের মেডিকেল কলেজের ফরেন্সিক ডিপার্টমেন্টকে পাঠাতে পারবেন না। যখনই আমাদের মেডিকেল কলেজের ফরেন্সিক ডিপার্টমেন্টকে তারা তাদের যাবতীয় রিপোর্টস পাঠাবেন, এখান থেকে যে ট্রমা সেন্টারের কন্ট্রোল রুম আছে সেখান থেকে কিন্তু বাড়ির আত্মীয় পরিজনের সঙ্গে সেই যাত্রীর তাদের সঙ্গে কিন্তু কথোপকথন শুরু হবে। অনেক ধন্যবাদ ডক্টর মণ্ডল। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন, যেটা প্রত্যেকে জানতে চাইছেন যে কিভাবে এই বিমান দুর্ঘটনাগ্রস্ত হলো, তার ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে, ঠিক কিভাবে এবার সেইখান থেকে বের করা যাবে যে বিমান দুর্ঘটনার আসল কারণটা কি, সেটা এই পরের প্রতিবেদনে পরিষ্কার হবে। একটা ভয়াবহ বিপর্যয়, 274টি মানুষের মৃত্যু আর অনেকগুলো প্রশ্ন যার উত্তর এখনো অধরা। কেন ওড়ার আগেই পড়ে গেল বিমান? যান্ত্রিক ত্রুটিতেই ঘটে গেল এত বড় বিপর্যয়, নাকি নেপথ্যে রয়েছে অন্য কারণ? সাধারণত ধরুন প্লেনটা উঠে যায় একটা রানওয়ে থেকে, 30% রয়ে যায় রানওয়ে, তখন আমরা টেক অফ করি। ধরুন মাঝখানের একটু পরে আমরা টেক অফ করে নিই। কিন্তু যেটা আমার অবজারভেশন, এইখানে কিন্তু প্লেনটা পুরো রানওয়েটা এখান থেকে চালু করে একদম শেষে গিয়ে এখান থেকে টেক অফ করেছে। আর এটা আমরা বুঝলাম কি করে, যখন টেক অফ করেছে দেখবেন এইখানে কিন্তু ওই ডাস্টগুলো উঠে এসছে। যখন একটা প্লেন এত বড় রানওয়ে পুরোটা ইউজ করছে, তখনই আমার ধরে নেওয়া উচিত যে এখানে কোনো রকম একটা নিশ্চয়ই প্রবলেম হয়েছে। আমরা যখন টেক অফ করি, ধরুন 50 মিটার ওঠার পরেই কিন্তু চাকাটা আমরা যখন দেখলাম যে পজিটিভ ক্লাইম রেট, আমরা চাকাটাকে ভেতরে ঢুকিয়ে নিই। এই জন্য ঢোকায়, এটা হচ্ছে যে ওই বাইকে ছাতা দেওয়ার মতো ব্যাপার। এটা ড্র্যাগ তৈরি করা মানে আপনাকে স্লো করে দেয়। স্লো যাতে না করে আপনি এটাকে ভেতরে ঢুকিয়ে নেন, তাহলে আপনি স্মুথ এয়ার পেলেন, আরও পাওয়ারের সঙ্গে জলদি গেলেন, স্পিডও হলো, আপনার হাইটও গেন হলো। বাট এই ক্ষেত্রে আপনি দেখে থাকবেন এই ভিডিওটা পুরোটাই মানে টেক অফ থেকে শুরু করে একদম ক্র্যাশ পর্যন্ত প্লেনটা কিন্তু এই আন্ডার ক্যারেজ মানে চাকাটা কিন্তু খোলাই ছিল। একসঙ্গে দুটো ইঞ্জিন এত জলদি ফেল হওয়া, ইটস মানে 1 in a million, মানে এরকম সাধারণত হয়ে থাকে না। বিশেষজ্ঞরা বলছেন এইসব প্রশ্নের উত্তর দিতে পারে বিমানের ব্ল্যাক বক্স। সোমবারই দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হলো অভিশপ্ত বিমানের ককপিট ভয়েস রেকর্ডার এবং ব্ল্যাক বক্সের আরেকটি অংশ। দুর্ঘটনার পর থেকে হন্যে হয়ে এফডিআর খুঁজছিলেন উদ্ধারকারী দলের সদস্যরা। আজকে এই দুর্ঘটনাস্থল থেকে একটি মেশিন উদ্ধার হয়েছে এবং যেটা তারা আশা করছেন যে সেটাই ককপিটের এফডিআর। এবার কি জানা যাবে এটিসির সঙ্গে পাইলটের ঠিক কি কথা হয়েছিল, কি বিপদ সংকেত দিয়েছিলেন পাইলট, কখন দেওয়া হয়েছিল মেডে কল? এটিসি এবং পাইলট তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে সেটা রেকর্ড করা হয়। ওরা যখন ইন্টারকমের মধ্যে কথা বলে, পাইলট বা কো পাইলট, সেটাও ওখানে রেকর্ড করা হয়। যত রকম আওয়াজ আছে সেই আওয়াজগুলো রেকর্ড করা হয়। এগুলো আমাদের তদন্তকারী অফিসাররা যখন তাদের এই কথোপকথনগুলো শুনে তারা মোটামুটি তখনই বলতে পারবে যে দুর্ঘটনাটার
সময় ঠিক কি হয়েছিল। कॉकपिट का एफडीआर जैसा लग रहा है। अभी एयरक्राफ्ट एक्सीडेंट इन्वेस्टिगेशन ब्यूरो और एयर इंडिया की टीम अभी इन्वेस्टिगेट कर रही है कि एग्जैक्टली वही है कि नहीं। अहमदाबाद म्यूनिसिपल कॉरपोरेशन के इंजीनियरिंग डिपार्टमेंट के जो लेबर्स है उन्होंने ये फाइंड आउट किया है। বিমান দুর্ঘটনার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্ল্যাক বক্স। এতে বিমানের যাবতীয় তথ্য ধরা থাকে। দুর্ঘটনার সময় বিমান কত উচ্চতায় উঠছিল, গতিবেগ কত ছিল, বিমান কোন পথে এগিয়েছে, ইঞ্জিন কি অবস্থায় ছিল, এই সমস্ত তথ্য জমা হয় ব্ল্যাক বক্সে। পাশাপাশি ককপিট ভয়েস রেকর্ডারে ককপিটের কথাবার্তা, রেডিও ট্রান্সমিশন, ওয়ার্নিং অ্যালার্ম এবং অন্যান্য যান্ত্রিক শব্দ ব্ল্যাক বক্সে সংরক্ষিত থাকে। এই ব্ল্যাক বক্সের দুটি অংশ, ফ্লাইট ডেটা রেকর্ডার যেখানে বিমানের প্রযুক্তিগত তথ্য জমা থাকে, আর ককপিট ভয়েস রেকর্ডার যেখানে ককপিটের কথাবার্তা সংরক্ষিত হয়। সূত্রের খবর, ব্ল্যাক বক্সের এই অংশগুলি পরীক্ষার জন্য দেশের বাইরে নিয়ে যেতে পারে বোয়িং, কিন্তু তা কতটা নিরাপদ? ট্যাম্পারিং হওয়ার চান্স যেমন আছে, স্যাবোটেজও চান্স আছে, সব কিছুই আছে। টেস্ট বোধহয় এখানেই হবে, এটাকে বাইরে পাঠানোর কোনো ব্যাপার হচ্ছে না, কেন যে এই ট্যাম্পারিংয়ের কথা চিন্তা করেই কিন্তু গভর্নমেন্ট ইন্ডিয়াতেই এটার ডিকোডিংয়ের জন্য ব্যবস্থা করছে। সোমবারও দুর্ঘটনাস্থলে যান এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর তদন্তকারীরা এবং এয়ার ইন্ডিয়ার প্রতিনিধি দল। আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। ক্যাপ্টেন হালদার, আপনার নিজের কি মনে হয় এই বিমানের দুর্ঘটনার কারণ কি? কোথায় কোথায় অসঙ্গতি দেখছেন? আমি একটুখানি ইলাবোরেট করতে পারবো, যেহেতু আমি ফ্লাইট সেফটি ডিপার্টমেন্টে ছিলাম। ডিপার্টমেন্টে থাকতে আমার কাজটাই ওটা ছিল, এয়ারক্রাফট ইনসিডেন্ট ইনভেস্টিগেট করা। তাছাড়া এয়ার ইন্ডিয়া ছাড়ার পর থেকে ইন্টারন্যাশনাল সেন্টার ফর এভিয়েশন স্টাডিজ বলে আমরা একটা সংস্থান করেছি, যেখানে অনেক এক্সপিরিয়েন্সড পাইলটরা আছেন, বিভিন্ন ইন্ডিয়ার এয়ারলাইন প্লাস বাইরের এয়ারলাইনের পাইলটরাও আছেন। আমরা এই নিয়ে ডিসকাশন করি যাতে আগে আমরা জিনিসপত্রটা ভালো, মানে ঠিক জিনিসটা আমরা এগোতে পারি। এইবার দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমে তো অথেন্টিক সোর্স অফ ইনফরমেশনটা, ডিএফডিআর সিভিআর যেটা পাওয়া গেছে সেটা এএআইবি নিয়ে যাবে, কেন কি এএআইবি হচ্ছে যে উপযুক্ত সংস্থান যেটা এটা ইনভেস্টিগেশন করতে পারবে, এটা আর কারোর কাছে যাবে না। তো ওরা যে ইনফরমেশনটা দেবেন সেটাই অথেন্টিক। যদি ধরে নিই যে যেইটা পাচ্ছি শুনতে আমরা যে পাইলটের কথা, নো থ্রাস্ট, আনএবল টু লিফট, একদম, তার মানে পাইলট আইডেন্টিফাই করেছিল যে ইঞ্জিনে কোথাও একটা প্রবলেম হচ্ছে। আর যদি কোরিলেট করি, যিনি বেঁচে আছেন যাত্রী, উনি একটা কথা বলেছিলেন যে ইমার্জেন্সি এক্সিট লাইটগুলো যখন উঠেছিল, তো সেইখান থেকেও আমরা বুঝতে পারছি হয়তো যে জেনারেটর, ইলেকট্রিক্যাল জেনারেটর কিছু ফেলিয়ার হয়েছিল, যেটা ইঞ্জিনের প্রবলেম হলে বা ইঞ্জিন বন্ধ হয়ে গেলেই হয়। তো এইখান থেকে আমার মতামত যে হ্যাঁ, পাইলট বুঝতে পেরেছিল আর ইঞ্জিনেই প্রবলেম হয়েছিল, কিন্তু এক্স্যাক্ট কি প্রবলেমটা হয়েছে যখন ডিএফডিআর প্যারামিটার পুরো চেক করা হবে আর সিভিআর কোরিলেট করা হবে তার সাথে, এই এক্স্যাক্ট প্রবলেমটা আমরা ধরতে পারবো। ফাইন, আমি শুভময়দার কাছে আসবো। শুভময়দা, একটা অদ্ভুত জিনিস দেখুন, যতবার আমাদের দেশে রেল দুর্ঘটনা বা বিমান দুর্ঘটনা ঘটে, যে প্রশ্নগুলো বছরের পর বছর, দশকের পর দশক ধরে ওঠে, সেগুলো উঠতেই থাকে, যেগুলো কোনো সলভ হয় না। শেষ রেল দুর্ঘটনার সময় কি প্রশ্ন উঠেছিল? যে কর্মী সংখ্যা অনেক কম, প্রয়োজনের তুলনায় প্রচুর শূন্য পদ রেখে অনেক যারা রেলের চালক, ঠিক আজকে বিমান চালকদের সম্পর্কে যে কথাটা শোনা যাচ্ছে যে তাদের ওপর প্রচণ্ড চাপ, ফেটিক ফ্যাক্টর, রক্ষণাবেক্ষণ গাফিলতি। দেখুন, গণপরিবহন একটা, এই মুহূর্তে আমরা যে আলোচনা করছি প্রাইভেট আর একটা সরকারি, কিন্তু ইস্যুগুলো এক। মানে আমি বলছি একটা একটু বেশি দামি আর একটা একটু কম দামি। আমি বলছি এই যদি সরকারি আর বেসরকারি দুটো পরিবহনই এই একই প্রশ্নচিহ্ন, একই জিজ্ঞাসা চিহ্নর সামনে দাঁড়ায়, তাহলে গণপরিবহন বলতে মানে সাইকেল আর গরুর গাড়ি ছাড়া কিছু বাকি থাকে না। কোন দিকে যাচ্ছি আমরা? শুনুন, প্রথমেই যেটা বলা দরকার যে মানে আমি ক্যাপ্টেন শুভময় মৈত্র নই, প্লেন চালাই না, কিন্তু সাধারণ মানুষ হিসেবে প্লেনে চলার সুযোগ হয়। 90-এর দশকে যেমন প্লেনে চড়তে পারতাম না, আজকের দিনে চড়তে পারি। অনেক সময় টিকিটের দাম 5-6 হাজার টাকাও হয়। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশের যে মানে আধসেদ্য পুঁজিবাদী ব্যবস্থা, এটা তো সিঙ্গাপুরের মতো নয়, তার কিছু সংকট থাকবে। এবং
লাভ বাড়াতে গেলে আপোষও বাড়াতে হবে, ফলে তার জন্যই ঘটনাগুলো ঘটছে। আমি একটাই কথা বলবো, যারা গত কয়েকদিন ধরে বারবার বলছেন প্লেনে চড়া নাকি সবচেয়ে নিরাপদ, তাদের জন্য কটা পরিসংখ্যান দিই, হয়তো ভুল হতে পারে। গত 1.5 মাসে কেদার যাত্রায় 6 বার হেলিকপ্টার গন্ডগোল করেছে। গত কয়েকদিন আমি আরো স্পেসিফিক করে দিই, 40 দিনে 6 বার। 40 দিনে 6 বার, এর মধ্যে 7 জন মারা গেছেন। তার কয়েকদিন আগে আমরা ভিডিওতে দেখেছি যে রাস্তার ওপর প্লেন ভাঙা ল্যাজ নাড়াচ্ছে একটা গাড়ির ওপর বসে। কয়েকদিন আগে অরূপবাবুরা খুব বেশি আলোচনা করেননি বিজেপির বিরুদ্ধে, আমি সেটিংয়ের কথায় আসছি না, কিন্তু 5 জন তৃণমূল সাংসদ প্লেনের মধ্যে এমন পরিস্থিতিতে পড়েছিল এবং তাই নিয়ে প্রচুর আলোচনা হয়েছে যে কেন বাধ্য হয়ে মেঘের মধ্যে ঢুকতে হলো। এবং 5 জন সাংসদ, তারা তৃণমূলের হতে পারেন কিন্তু সাংসদ তো, ফলে তাদের এই ঘটনার পর গোটা দেশের কিন্তু টনক নড়েনি, এই নিয়ে কিন্তু আলোচনা হয়নি। আমি কিন্তু সেই কথা বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কলকাতা এয়ারপোর্টে নামেন, প্লেন পাক দিলে তার কি কি বিপদ এই নিয়ে আলোচনা হয়, এবং কিন্তু তারপর তার শেষ কি ফলাফল হলো আমরা কিন্তু জানতে পারি না। পাটনার থেকে প্লেনে আসার সময় এই প্রশ্ন উঠেছে। ফলে এই জায়গায় যে প্লেনের যে নিরাপত্তা, আমি শুধু যোগ করি, সেটা হচ্ছে এই মুহূর্তে যখন আপনি এই কথা বলছেন আমি শুনতে পাচ্ছি যে পীযূষ গোয়েল তিনি চপারে উঠেছিলেন, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, আবার সেটা ল্যান্ড করে তিনি নেমে পড়েছেন। তাহলে আপনি প্রবাবিলিটি ভাবুন, একনাথ সিন্ডে জলগাঁওতে গেছিলেন, প্লেন ছাড়তে চাননি পাইলট, কারণ তার যে কাজের সময় প্রাইভেট সেক্টর কিন্তু কাজের সময় পেরিয়ে গেছিল, তাকে আবার বলে কয়ে প্লেন ওড়ানো হয়েছে। অর্থাৎ গত 1-1.5 মাসের মধ্যে যে যে দুর্ঘটনার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সরকারি বেসরকারি যাই বলুন না কেন, ব্যবস্থাটা ফেল করছে, এটা আমাদের দেখা দরকার। দ্বিতীয়, বারবার এয়ার ইন্ডিয়ার খাবারের কথা আলোচিত হয়েছে, সত্যি এমন অনেক প্রাইভেট এয়ারলাইন্সও আছে যার স্যান্ডউইচে আপনি খেতে পারবেন না, সেটাকে বরং তাদের যেরকম সিট, সেই সিটে দিয়ে স্যান্ডউইচটার ওপর বসলে আপনি অনেক আরামে কিন্তু চলাফেরা করতে পারবেন। ফলে খুব পরিষ্কার কথা, যে ঘটনাটা ঘটছে, টাকা দিয়ে পরিষেবা পাওয়া যাচ্ছে না। এবং ক্যাপ্টেন নন্দিতা হালদার একটু আগে যে কথাটা বলেছেন, আমার মনে হয় টেলিভিশন চ্যানেলে এটা ঘটার পর সারা ভারতের লোকের এই প্রশ্ন করা উচিত, এবং বিশেষ করে টাটা গোষ্ঠী তাদের তো উত্তর দেওয়াই উচিত। আন্ডার কোয়ালিফাইড শব্দটা উনি ব্যবহার করেছেন। এবার এই প্লেনের মতো একটা বিষয়ে যদি আন্ডার কোয়ালিফাইড ঘটনাটা ঘটে, তাহলে আমাদের কিন্তু অত্যন্ত বিপদের বিষয়। ফলে গাদা গাদা প্রশ্ন, এবং এর জন্য রাষ্ট্র ব্যবস্থা, সরকার, রাজনৈতিক দলকে দায়ী করে লাভ নেই। সিস্টেমটা কিন্তু ব্যাপক গোলমালে। যারা প্লেনে উঠছেন তারা খুব ঠান্ডা মাথায় ভাববেন গত 40 দিনের মধ্যে কতগুলো ঘটনা ঘটেছে, তারপর যারা বলে রাস্তায় বেশি অ্যাক্সিডেন্ট হয়, প্লেনে কম হয়, তারা অঙ্কটা নতুনভাবে কষবেন। আর অঙ্ক কষার ক্ষেত্রে একটু আপনাদের সাহায্য করি আবার সেই পরিসংখ্যানটা বলে, সেটা হচ্ছে 40 দিনে 6টা দুর্ঘটনা, 6টা চপার সেটা ক্র্যাশ হলো এবং 7 জনের মৃত্যু হলো। এবং দেখুন, বহু সাধারণ মানুষ এখন তীর্থযাত্রার কল্যাণে কিন্তু যে এই হেলিকপ্টার পরিষেবা তীর্থযাত্রার ক্ষেত্রে নেন, সেখানেও যদি সুরক্ষা না থাকে প্রশ্ন তো উঠবেই। পরের প্রতিবেদন। আমদাবাদে স্বজনহারাদের বুকফাটা কান্না থামার আগেই ফের আকাশপথে বিপর্যয়। রবিবার উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ভেঙে পড়ল যাত্রীবাহী হেলিকপ্টার। আর এই ঘটনার পরও সামনে আসছে যাত্রী সুরক্ষায় আপোষের ভয়াবহ অভিযোগ। রুদ্রপ্রয়াগে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 7 জনের, যার মধ্যে 23 মাসের এক শিশুকন্যাও রয়েছে। এই নিয়ে উত্তরাখণ্ডের কেদারনাথ ভ্যালিতে গত 39 দিনে 5টি হেলিকপ্টার দুর্ঘটনায় 13 জনের মৃত্যু হলো। আর এখানেই প্রশ্ন উঠছে, পরপর এমন দুর্ঘটনা ঘটছে কেন? কোথায় রয়েছে নজরদারি? ডিজিসিএ সূত্রে খবর, তীর্থযাত্রীদের নিয়ে রবিবার ভোর 5:10 গুপ্তকাশী থেকে উড়েছিল আরিয়ান এভিয়েশনের বেল 407 হেলিকপ্টার VTBKA। 5:18 শ্রী কেদারনাথজি হেলিপ্যাডে নামে কপ্টারটি। 1 মিনিট পরই ভোর 5:19 ফের গুপ্তকাশীর উদ্দেশ্যে রওনা দেয় কপ্টার। সূত্রের খবর, ওড়ার 11 মিনিটের মাথায় ভোর 5:30 নাগাদ রুদ্রপ্রয়াগে গৌরীকুণ্ডর কাছে জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে সেটি। ক্র্যাশ ল্যান্ডিংয়ের সময় কপ্টারে আগুন লেগে যায়। সূত্রের খবর, রবিবার ভোরে আরিয়ান এভিয়েশনের হেলিকপ্টারটি যখন শ্রী কেদারনাথজি হেলিপ্যাড থেকে গুপ্তকাশীর উদ্দেশ্যে রওনা দেয়, তখন দৃশ্যমানতা ভালো ছিল না। উপত্যকায় তখন মেঘও প্রচুর ছিল। প্রশ্ন উঠছে, তাহলে এই অবস্থায় কপ্টার ওড়ার অনুমতি দেওয়া হলো কেন? যাত্রীদের সুরক্ষার সঙ্গে এই আপোষ কেন? অসামরিক বিমান পরিবহনের দায়িত্বে থাকা ডিজিসিএ কি করছিল? একটা পাহাড় দিয়ে আপনি যাচ্ছেন, হঠাৎই আপনার কুয়াশা চলে এলো বা ফগ চলে এলো বা ক্লাউড বেসের লো চলে এলো বা সামহাও বাই মিস্টেক আপনি ক্লাউডে ঢুকে গেলেন। ভাবলেন হয়তো একটা ছোট ক্লাউড, ওদিক দিয়ে বেরিয়ে যাবো, কিন্তু আপনি যখন ঢুকে যান কখনো ইউ নেভার নো। কারণ আমাদেরকে শেখানো হয়েছে যে কোনো ভিএফআর ফ্লাইট ক্লাউডে যেন কখনো না ঢোকে, কারণ আপনি জানেন না কখন ওদিকে শেষ হবে।
ভিজিবিলিটির প্রবলেমের জন্যই এটা হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে থাকতে পারে। মাত্র সপ্তাহ খানেক আগেই কেদারনাথ ধামে যাওয়ার পথে রুদ্রপ্রয়াগের বাদাসুতে রাস্তার ওপরে এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয় একটি হেলিকপ্টারকে। সেই ঘটনায় এসওপি লঙ্ঘনের অভিযোগে 2 অপারেটরসকে সাসপেন্ডও করে ডিজিসিএ। কিন্তু ব্যাস ওই পর্যন্তই, তারপরই ফের ঘটল দুর্ঘটনা। যে টাকা দিয়ে আমি একটা খচ্চরের পিঠে উঠে কেদারনাথ যাব, তার চেয়ে সামান্য কিছু দিয়ে আমি কিন্তু হেলিকপ্টারে চলে যেতে পারছি। এবার তাতে ট্যুরিস্টও বেড়ে যাচ্ছে, প্রায় ওই জয় রাইডের মতো আসে, প্যাসেঞ্জার নাবে, প্যাসেঞ্জার তোলে, আবার নিয়ে চলে যায়। কিন্তু এই মাঝখানে কতটা কি এটাকে ইন্সপেক্ট করা হয়, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। রবিবারের ঘটনায় আরিয়ান এভিয়েশনের অ্যাকাউন্টেবল ম্যানেজার কৌশিক পাঠক এবং ম্যানেজার বিকাশ তোমরকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিএনএস এর 105 নম্বর ধারা এবং এয়ারক্রাফট অ্যাক্টের 10 নম্বর ধারায় মামলা করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত, এবিপি আনন্দ। ঠিক এইখান থেকে বিপর্যয়ের এইটা যদি আরেকটা চেহারা হয়, নিঃসন্দেহে আরেকটা ছবি বিপর্যয়েরই, সেটা হচ্ছে সেতুভঙ্গ। এর ভেতরে কোনো কাব্যি নেই। রাতারাতি একটা সেতু মহারাষ্ট্রের পুনেতে সেখানে ভেঙে গেল, প্রাণ হারালেন পর্যটকরা। কিন্তু কথা হচ্ছে সেই ছোট্ট দুটো শব্দ, দায় কার? দেখুন, मुझे डाउट सा लगा पुल हिल रहा है, फिर वो इतने में मैं अपनी सिस्टर को कहता वो एकदम वो पुल गिर गया। জরাজীর্ণ সংকীর্ণ সেতু, তলায় খরস্রোতা ইন্দ্রায়ণী নদী, সেই সেতুর উপর কাতারে কাতারে মানুষের ভিড়। বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনেতে কুণ্ডমালার কাছে খরস্রোতা ইন্দ্রায়ণীর ওপর এই লোহার সেতু যেন সাক্ষাৎ মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছিল। नजराना देखने के लिए कई सारे पर्यटक हैं वो यहाँ पे आते हैं और रोकने की कोशिश की तो यहाँ पे कुछ झगड़ा होता है, तो इसी वजह से पुलिस की तरफ से बार बार कहा गया था, लेकिन कोई भी सुना नहीं और फिर बाद में ये हादसा हुआ। রবিবার কিছু বুঝে ওঠার আগেই আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজের একাংশ। মৃত্যু হয় 4 জনের। হাসপাতালের বেডে শুয়ে সেই ঘটনার কথা ভেবে এখনো ভয় শিউরে উঠছে না হতোরা। एक जगह पब्लिक इकट्ठी हो गई, फिर बाइक वालों ने भी आना जाना कर दिया। वो पुल भी थोड़ा कमजोर सा हो रहा था, मुझे डाउट सा लगा पुल हिल रहा है, फिर वो इतने में मैं अपनी सिस्टर को कहता वो एकदम वो पुल गिर गया। এত বড় একটা দুর্ঘটনার দায় কার? স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে এই সেতু। सब एक जगह पे जो भीड़ जमा हुई उसकी वजह से जो बैलेंस गया, और जो पुल था वो बहुत ही पुराना था, तो उसकी वजह से वो एक साइड गया और पूरा का पूरा कोलैप्स हो गया। পরপর যে ডিজাস্টার্সগুলো দেশে ঘটছে, তাতে একটা জিনিস খুব পরিষ্কার যে আমাদের দেশের পরিকল্পনার মধ্যে পরিকাঠামো তৈরিটা যতটা আমরা অগ্রাধিকার দিয়ে দেখি, দেশের সরকার দেখে, কার্যত সেই আন্দাজে রক্ষণাবেক্ষণ বলতে যা বোঝায় সেটা আদৌ হয় না। এই মৃত্যু মিছিল আর কত আমরা দেখব? জেলা প্রশাসনের অবশ্য দাবি, দুর্ঘটনাগ্রস্ত ওই সেতুতে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। जितने भी टूरिस्ट लोकेशन है जहाँ पे पानी का दबदबा होता है, पानी का वाटरफॉल है, रिवर का फ्लो है, उस जगह बंदी डाली थी कि टूरिस्ट वहाँ पे नहीं जाएं। उसके बावजूद भी वहाँ पे लोग गए और ये अनफॉर्चुनेट घटना हुई। কিন্তু এরকম একটা বিপজ্জনক সেতুতে মানুষ পৌঁছলো কি করে? সেটা কি প্রশাসনের গাফিলতি নয়? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এইবার আসবো রাজনীতিবিদদের কথায়। তারা বলবেন যে দুর্ঘটনা নিয়ে কোনোভাবে রাজনীতি করা উচিত নয়, কিন্তু যেটা ভারতবর্ষে অবধারিতভাবে এই রাজ্যে তো বটেই শুরু হয়ে যায়, সেটা হচ্ছে চাপানুতর। তৃণমূল কংগ্রেস স্পষ্ট বলেছে যে নরেন্দ্র মোদী যখন এখানে এসেছিলেন তখন তিনি বলেছিলেন অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। তাহলে নিঃসন্দেহে গুজরাট কিংবা মহারাষ্ট্রে এই ধরনের দুর্ঘটনা ঘটলে এই একই কথা প্রযোজ্য হবে। দেখুন, দুর্ঘটনা নিয়ে রাজনীতি করার অভ্যাস সেটা কিন্তু বিজেপির আছে। যখন কলকাতায় পুস্তা উড়ালপুল ভেঙে পড়েছিল তখন প্রধানমন্ত্রী এসে বলেছিলেন অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। তাহলে মহারাষ্ট্রের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী ওখানে গিয়ে বলুন ব্রিজ ভেঙে পড়া বা গুজরাটের দুর্ঘটনা, তাহলে অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। বেশ, কথা যখন উঠল তখন 2016 সালের 7ই এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছিলেন দেখে নিন। एक ब्रिज गिर गया, अनेक लोग मर गए। मुझे बताइए, अगर कोई मरता है तो कोई मुखिया वहां पहुंचता है तो पहला काम क्या करता है? मरने वालों को बचाने की कोशिश करता है। दीदी ने क्या किया? वहां पहुंचते ही पहला काम, ये तो लेप वालों ने कॉन्ट्रैक्ट दिया था, ये कहते हैं ये तो एक्ट ऑफ गॉड है। दीदी,
ये एक्ट ऑफ गॉड नहीं, ये तो एक्ट ऑफ फ्रॉड है, फ्रॉड। এটা বিধানসভার প্রচারের ছবি আপনারা দেখলেন। সজলের কাছে আসতেই হবে। মহারাষ্ট্রের পুনের এই ঘটনাও নিশ্চয়ই অ্যাক্ট অফ ফ্রড। সজল কি বলে? না কেন আপনি দিদির কথাটা নিন, অ্যাক্ট অফ গড। আপনি সেকেন্ড পার্টটা নিচ্ছেন কেন? ফার্স্ট পার্টটাও নিতে পারেন। আমি আপনাকে বলি, দেখুন এই যে কোনো মৃত্যু, সে প্লেনে হোক, ব্রিজে হোক, হ্যাঁ আগুনে পুড়ে হোক, এখানেই বসে সব আমরা আলোচনা করছিলাম। সেই সময় আমরা বড়বাজারের অগ্নিকাণ্ড দেখেছিলাম, 1 মাস পূর্তি হয়নি। মানে আগের হাউসে আমি কর্পোরেশনে এই আগুন নিয়ে বলেছি, পরের হাউসেও আগুন নিয়ে বলবো। তো প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে দেখুন যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, কোথাও না কোথাও গাফিলতি থাকে। কিন্তু এই যে ব্রিজটার ক্ষেত্রে, এই ব্রিজটার ক্ষেত্রে ধরুন যদি এই ফ্লোরে এখন যা মানে ওজন নেবার ক্ষমতা, তার থেকে বেশি ওজনের মানুষ নেমে পড়ে, আপনি যতই বারণ করুন, যেমন অরূপদা চেঁচানি থামায় না, সেরকম ভাবে যদি চলতে থাকে দেখার কথা কার? না আমি বলছি এই ব্রিজটার ক্ষেত্রে কিন্তু নো এন্ট্রি ছিল, মানুষের প্রবেশে সেখানে কিন্তু বাধা দেওয়া ছিল। হ্যাঁ আপনি বলতে পারেন স্থানীয় প্রশাসন কি করছিল? মানুষ, পুলিশ কেন লাঠি মেরে তাড়ায়নি, এই প্রশ্ন আপনারা যদি আরসিবি ওই অনুষ্ঠানে দেখেন যে পুলিশ কেন লাঠি মেরে তাড়ায়নি। যাই ঘটনা ঘটুক, মানুষের মৃত্যু হয়েছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর মোদিজি যে অ্যাক্ট অফ ফ্রড যে কথাটা বলেছিলেন, সেটা কিন্তু অন্য কারণে বলেনি, হয়তো আপনার জন্যই বলেছিলেন। তার কারণ আপনারাই দেখিয়েছিলেন যে ওখানকার বক্সি পরিবার, ওখানকার অমুক পরিবার এই টেন্ডার পেয়েছে, সেই কন্ট্রাক্ট পেয়েছে, এইগুলো। আর এই যে তৃণমূলের পক্ষ থেকে যে অ্যাক্ট অফ ফ্রড, এই কথাটা নিয়ে যদি কেউ অরূপ চক্রবর্তী বলতো আমার দুঃখ হতো না। এমন লোক বলছে যার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে। তো আমার বক্তব্য হচ্ছে যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, প্যাসিভভাবে হোক, ডাইরেক্টলি হোক, পলিটিক্স না করলে ভালো। আপনি বললে আপনাকেও পাল্টা উত্তর দেওয়া হবে। আজকে 1300 দোকান পুড়ে গেছে। আমি আসবো, বিস্তারিত আলোচনা আসবো। আমি বেশ বেশ না না নিশ্চয়ই পাবে। আমি অরূপের কাছে যাবো। অরূপ, তুমি নিশ্চয়ই এটা বলবে না যে মহারাষ্ট্রে ব্রিজ ভেঙেছে বলে, গুজরাটে ব্রিজ ভেঙেছে বলে পোস্তা ব্রিজ ভাঙতেই পারে, উল্টোডাঙ্গা ব্রিজ ভাঙতেই পারে, কিংবা মাঝেরহাট ব্রিজ ভাঙতেই পারে। না সুমন, প্রথম কথা আমি যেটা বলবো ভেবেছিলাম আপনি সেটা দিয়ে শুরু করলেন যে অ্যাক্ট অফ গড, অ্যাক্ট অফ ফ্রড। আমার অন্য একটা জিনিস মনে পড়ছে যে আসলে এখন মহারাষ্ট্রে ওই একনাথ সিন্ধে এপিসোডের পরে তো ডবল ইঞ্জিনের সরকার। তো ডবল ইঞ্জিন ফেইলিওর হলে কি হয় সেটা আমাদের আমেদাবাদও চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, দুটো ইঞ্জিনই ফেল হয়েছে, এতগুলো যাত্রীর প্রাণ চলে গিয়েছে। আর এখানে ডাবল ইঞ্জিনের ফেইলিওরে এই পুনের মধ্যে এই ঘটনা। আমি শুধু একটু আগে ক্যাপ্টেন নন্দিতা হালদার উনি বলছিলেন যে কিভাবে ফ্লাইট টাইমকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, যার ফলে পাইলটরা ক্রমশ ক্লান্ত হচ্ছে। শুধু সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য রোল অফ ডিজিসিএ, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন, তারা সেটাকে অ্যালাউ করছে কেন? অ্যালাউ করছে, আরেকবার মনে করিয়ে দেবো, সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজের ক্ষেত্রে হুবহু এক অভিযোগ উঠেছিল শেষ দুর্ঘটনাটা। একদমই তাই, একদমই তাই। শুধু তাই নয়, এই রুলস ভায়োলেশন করে আসলে প্রফিটটা কার হচ্ছে? প্রফিটটা হচ্ছে সেই প্রাইভেট কর্পোরেটের। কিসের বিনিময়? যাত্রী সুরক্ষা এবং নিরাপত্তার বিনিময়। দেখুন আজকে একটা জিনিস বারবার করে বলা হয় যে বেসরকারি হলে পরিষেবা ভালো হবে। এটা সোশ্যাল মিডিয়া খুব কমন ট্রেন্ড, বারবার করে বেসরকারি হলে পরিষেবা ভালো হবে। এই যে বেসরকারিকরণ হচ্ছে, ধরুন আজকে কেউ এই কথাগুলো তুলছে না যে বিমানটা সরকারি ব্রিজ পোস্তা তো সরকার তৈরি করছিল, ভেঙে পড়েছিল, উল্টোডাঙ্গা সরকার ভেঙে পড়ছিল, বিমানটা টাটা চালাচ্ছে, সেটা নিয়ে কথা হচ্ছে। এই যে এয়ারপোর্ট গুলো আমি জাস্ট দেখছিলাম, এই আহমেদাবাদ এয়ারপোর্ট, এটা পর্যন্ত আদানিকে দেওয়া হয়েছে। এবং কিভাবে দেওয়া হয়েছে? যে আদানির প্রায়র কোনো এক্সপিরিয়েন্স ছিল না এয়ারপোর্ট অথরিটিগুলোকে রান করবা, তাদের 6টা এয়ারপোর্ট দেওয়া হয়েছে এআই এর রুল ভায়োলেশন করে। সিকিউরিটি ল্যাপসের জন্য আজকে ড্রিমলাইনার 787কে যে অভিযুক্ত করা হচ্ছে, একই সিকিউরিটি ল্যাপস আমরা পেহেলগামের ক্ষেত্রেও দেখেছি। কি করে জঙ্গিরা বর্ডার পেরিয়ে ঢুকে এলো? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 5 দফা প্রশ্ন করেছে, সুমন আমি আপনার দর্শকদের জন্য একবার দেখাতে চাইছি যে 5 দফা প্রশ্ন, এই প্রশ্নের একটি উত্তরও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন দেওয়া হলো না এখনো পর্যন্ত। আজকে সিকিউরিটি ল্যাপসের বিনিময়ে যদি 242 জন যাত্রীর প্রাণ চলে যায় আর পেহেলগামের বুকে এই ঘটনা ঘটে, দুটো ক্ষেত্রেই অভিযোগ এবং ব্যর্থতার দায় এক এবং একমাত্র কেন্দ্রীয় সরকারের। মুশকিলটা হচ্ছে আমরা রাজনীতি করতে চাই না, যারা যেমন মুর্শিদাবাদ ঘটনার দায় রাজ্য সরকারের। আমি বলছি ঠিক বলেছে যে 1 ঘন্টা বাড়িয়ে দিলে তার তো কষ্ট হয় পাইলটদের জোর করে পাঠালে। 60 বছর ছিল ডাক্তারদের বয়স, 65 করে দিলে সেখানেও কিন্তু সার্ভিসের মান খারাপ হয়, সেখানে মানুষ মারা যায় নীরবে, কারণ একসাথে 200 লোক মরার খবর আসে না। তো আমি আপনাকে বলছি আইআরসিটিসিতে সারদাকে যে ঢোকাচ্ছিল ক্যাটারিং এর, সে তো পাড়ার বিয়ে বাড়িরও ক্যাটারিং করেনি কখনো। আর আজকে আমি বুঝলাম ও তৃণমূলের মুখপত্র কম, অভিষেক ব্যানার্জির মুখপত্র বেশি। আমি প্রশ্ন করি, যে 5 দফা দাবি করেছে, আপনি ওনার বিদেশ
বিদেশে সফরে সেইগুলো চালান আর আজকে এগুলো চালান, মুখ আর মুখোশ দুটো আলাদা হয়ে যাবে। সজল আগে তৃণমূলের মুখপাত্র ছিল, এখন আছে, এখন শুভেন্দু অধিকারী, সেটা অন্য কথা, ছেড়ে দিন। আমি খুব পরিষ্কারভাবে জানতে চাই সজলের কাছে, তৃণমূলের বললে বিজেপির বলে শুভেন্দু অধিকারী তো তৃণমূলের নেতা ছিল, সেই জন্যই বলছি কোন দলের নেতা ছিল বুঝতে পারবো, মানসিক পরিস্থিতি এমনি খারাপ। সেই জায়গায় দাঁড়িয়ে আমি খুব পরিষ্কার করে বলছি, ও যে কথা বললো না 60 বছরের বয়স 65 বছর, শুনুন একটা দলের অলিখিত না লিখিত নিয়ম আছে যে 75 বছর বয়স হলে অবসর নিতে হবে। লালকৃষ্ণ আদবানিকে পর্যন্ত বসে যেতে হয়েছে। এই 17ই সেপ্টেম্বর নরেন্দ্র মোদির 75 বছর বয়স হচ্ছে, তাহলে নরেন্দ্র মোদির অবসরটাকে ওইখান থেকে ঘোষণা করে দিল শুভেন্দু অধিকারী ওর নেতা। ও বলছে বেশ, কিন্তু ব্রিজ ভাঙার কথা, আমি এদিকে অতিথিদের কাছে আসবো, তার আজকে দ্রুত রাজনীতি করব না করেও রাজনীতি কিন্তু হয়, এটাই বাস্তব। দেখুন, সপ্তাহান্তের ছুটিতে নদীর ধারে বেড়াতে গেছিল মানুষগুলো, ভিড় করেছিল এই সেতুতে। কেউ ভাবতেও পারেনি এইভাবে সেখানে অপেক্ষা করছে মৃত্যু। পুনেতে ইন্দ্রায়ণী নদীর ওপর ব্রিজ দুর্ঘটনা কেড়ে নিয়েছে একাধিক প্রাণ। মহারাষ্ট্রের পুনেতে নদীর উপর সেতু ভেঙে পড়লো, এই তো ডবল ইঞ্জিন সরকারের নমুনা। পাল্টা বিজেপি আবার এ রাজ্যের সেতু বিপর্যয় মনে করিয়ে আক্রমণ শানিয়েছে। সেতু ভেঙে পড়েছে হঠাৎ, পুরনো সেতু, তার জন্য কেন্দ্র সরকারের কি দায়ী আছে? পশ্চিমবাংলায় আমরা দেখেছি নির্মীয়মান সেতু ভেঙে পড়েছে। আমরা জানি খালি এখানে নেই, সারা বিশ্বব্যাপী এ ধরনের ঘটনা ঘটছে এবং সমস্ত সরকারের সাবধান থাকা উচিত যাতে এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটে। 2016 31শে মার্চ দুপুর 12টা 25 এভাবেই ভেঙে পড়ে পোস্তা বিবেকানন্দ উড়ালপুলের একটা বড় অংশ। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে উড়ালপুল ভেঙে পড়ার সেই ছবি। মুহূর্তের মধ্যে উড়ালপুলের নিচে চাপা পড়ে যায় গাড়ি ও তার আরোহীরা। চোখের নিমেষে ধুলোয় ভরে যায় এলাকা। চারিদিকে তখন শুধুই আর্তনাদ, হাহাকার। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারান বহু মানুষ। ছিন্ন ভিন্ন হয়ে যায় অনেকের দেহ। মৃত্যু হয় 27 জনের। 2018 4 সেপ্টেম্বর তাসের ঘরের মতো ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজের একটা অংশ। একাধিক প্রাণহানি, আহত হন প্রায় 25 জন। 2013 4 মার্চ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল উল্টোডাঙ্গা উড়ালপুলের মাঝের অংশ। শুধু এ রাজ্যই বা কেন, 2022 30 অক্টোবর প্রধানমন্ত্রীর গুজরাট সফরের মধ্যেই মাচ্ছু নদীতে ভয়ঙ্কর সেতু বিপর্যয় ঘটে। ভেঙে পড়ে ঝুলন্ত মোরবি সেতু। নদীতে পড়ে প্রাণ হারান শিশু, পর্যটক সহ প্রায় 150 জন। 2024 সালে জুন মাসে এনডিএ শাসিত বিহারে 9 দিনে 5টি সেতু ভেঙে যায়। রাজনৈতিক চর্চা চলতেই থাকে। বিজেপি শাসিত রাজ্যে ঘটনা ঘটলে সরব হয় তৃণমূল। এই রাজ্যে সেতু ভাঙলে আক্রমণ শানায় বিজেপি, কিন্তু প্রান্ত যায় সেই সাধারণ মানুষের। বস্তুত বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে এই ধরনের বিপর্যয় ঘটে। তার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে সেটার কারণ থাকে শাসক দলের ঘনিষ্ঠ কোনো কন্ট্রাক্টর নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করেছে সেই ব্রিজ, অথবা কোনো ক্ষেত্রে সেটা রক্ষণাবেক্ষণই করা হয়নি দীর্ঘদিন ধরে। এইখানেই ব্যাপার যে সাধারণ মানুষের প্রাণ যায়, অথচ সে নিয়ে শাসক দলের বা সরকারের কোনো ভ্রুক্ষেপ থাকে না। আর কত প্রাণ গেলে সতর্ক হবে বিভিন্ন রাজ্যের সরকারগুলো? কত মৃত্যুর বিনিময়ে নড়ে চড়ে বসবে প্রশাসন? সৌভিক মজুমদার ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।